আজ প্রদীপ আর সুনিতার বিয়ে হয়েছিল। দুজনের এটা লাভ ম্যারেজ ছিল, আর দুজনে নিজেদের বিয়েতে খুব খুশি ছিল। প্রদীপের ড্রাইভার খুব দ্রুত গতিতে প্রদীপের গাড়ি ড্রাইভ করছিল, যে কারণে গাড়ি অনেকবার ডিসব্যালেন্স হচ্ছিল। তখনই প্রদীপ ওকে থামিয়ে বলল, আরে ও ড্রাইভার দাদা, আজকে বিয়ের প্রথম রাত, মেরেই দেবে নাকি? একটু আস্তে চালাও। আরে সাহেব, এই যে শর্টকাট আপনি বলেছেন সেটা একটা ভুতুড়ে মন্দির হয়ে পেরোতে হয়। আর সবাই বলে ওই মন্দিরের আশেপাশে ডাইনি ঘুরে বেড়ায়, যে আসা যাওয়া করা লোকেদের নিজের বশে করে নেয়, তাহলে তাদের সঙ্গেই চলে যায়। বাহ, গল্পটা তো খুব ভালো, কিন্তু আফসোস এরকম গল্প অনেক শুনেছি, তাই এইসব এখন ছেলে খেলা মনে হয়। তখনই সুনিতা ওকে থামিয়ে বলল, প্রদীপ, তোমার মাথায় কি একটুও বুদ্ধি নেই? এরকম নির্জন এলাকায় এভাবে ভূত প্রেতের মজা মোটেই উড়াতে নেই। দেখলে তো ড্রাইভার দাদা, তোমার কারণে এখন ম্যাডামের কাছে বকা খেতে হচ্ছে আমাকে। তখনই গাড়ি ওই ভুতুড়ে মন্দিরের কাছ দিয়ে পেরোতে লাগলো, আর ঠিক সেই সময় কি জানে গাড়িটার কি হয়ে গেল, যে গাড়ি নিজের থেকেই আস্তে হয়ে বন্ধ হয়ে যায়। ওহো, এটা কি করছো ভাই? যদি এইসব তুমি আমাদেরকে ভয় দেখানোর জন্য করে থাকো, তাহলে মনে রেখো আমি তোমার চাকরি খেয়ে ফেলবো। আরে কি সাহেব, আপনিও ভয়ের চোটে আমার নিজের প্রাণটা হুলুস থুলুস করছে। এরকম অবস্থায় আমি আপনাকে ভয় দেখানোর কথা ভাবতেও কি করে পারি? আর এই গাড়িটাকে এখানে এসে বন্ধ হওয়ার ছিল। আচ্ছা, তুমি বলেছিলে এটা কোনো মন্দির, তাই না? আচ্ছা, কোন দেবতার এখানে পুজো করা হয়? বলা তো উচিত নয়, কিন্তু আপনি জিজ্ঞেস করছেন বলে বলছি। এই মন্দির কাল ভৈরবের। নতুন নতুন বিয়ে করা জোড়া তাদের বিবাহিত জীবনের সুখের জন্য এখানে আসে, কিন্তু শুধু সকালে। সূর্য ডোবার পর এখানে কেউ যায় না। সেই জন্য আমি আপনাকে শর্টকাটের জন্য মানা করছিলাম, কিন্তু আপনি শুনলেনই না। আরে বাহ, যদি এটা কোনো মন্দির হয়, আর বিশেষ করে বিবাহিত জোড়ের জন্য, তখন তো আমাদের যাওয়া উচিত। প্রদীপ, তুমি পাগল হয়ে গেছো নাকি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমরা এখন মাঝ রাতে মন্দিরে যাব? আচ্ছা, তার মানে তুমি এটা চাও না যে আমাদের বিবাহিত জীবন সুখে কাটুক? না, আমি এরকম মোটেই বলছি না, কিন্তু কিন্তু কিছু না, তুমি এসো, আমি তোমার সঙ্গে আছি তো। আরে আমার মালিক, ওখানে যাবেন না, ওই ডাইনি এরই অপেক্ষায় থাকে। প্রদীপ ওই ড্রাইভারের কথাটাকে একেবারে এড়িয়ে দিয়ে সুনিতার সঙ্গে গাড়ি থেকে নেমে পড়ল আর মন্দিরের দিকে এগিয়ে চলে গেল। ওর নজর মন্দিরের দরজায় পড়ে যায়, যেটা দেখে এমন মনে হচ্ছিল যেন এটা কোনো 500 বছর পুরনো একটা দরজা, কারণ ওই পুরো দরজায় জং ধরে গেছিল। মন্দির তো বাইরে থেকে খুব ইন্টারেস্টিং লাগছে। চলুন ম্যাডাম, ভেতরে গিয়ে দেখা যাক। প্রদীপ, আমার এই জায়গাটা কিছু ঠিক লাগছে না। প্লিজ আমার কথা বোঝো। সুনিতা প্রদীপকে থামানোর চেষ্টা করে, কিন্তু প্রদীপ থামলই না আর ভেতরে চলে যায়। কিন্তু তখনই সুনিতার মনে পড়ে যায় যে ওর বাবা ওকে একটা শক্তিশালী তাবিজ দিয়েছিল, যেটা ওর ব্যাগে রয়েছে। প্রদীপ, মনে আছে বাবা আশীর্বাদ হিসেবে একটা তাবিজ দিয়েছিল? আমার মনে হয় আমাদের ওটা নিয়ে নেওয়া উচিত। ঠিক আছে, তুমি গাড়ি থেকে ওটা নিয়ে এসো, ততক্ষণ আমি ভেতরে তোমার অপেক্ষা করছি। এই বলে প্রদীপ মন্দিরের ভেতরে চলে যায়। সুনিতার ওই সময় নিজের চারিপাশে একটা অদ্ভুত রকমের ছায়া অনুভব হয়ে চলেছিল। এই কারণে ও আস্তে আস্তে ভয় পেয়ে আবার গাড়ির দিকে ফেরত যেতে লাগলো। অন্যদিকে প্রদীপ কারোর কিছু পরোয়া না করে মন্দিরের ভেতরে প্রবেশ করে ফেলল ও পূজা ঘরের দিকে এগিয়ে গেল। ও যখনই পুজো ঘরে প্রবেশ করল, মন্দিরের ঘণ্টাগুলো নিজের থেকেই
একে অপরের সঙ্গে টক্কর খেতে শুরু করে দিল, যেমনটা আরতি করার সময় হয়। ওই সময় তো হাওয়াও চলছিল না, তাহলে এই ঘন্টাগুলো একে অপরের সঙ্গে কি করে টক্কর খাচ্ছে? তখনই ওর নজর মন্দিরের মূর্তির ওপরে পড়ে যায়। আরে, এটা কোনো মন্দির নাকি ভূতের ঘর? পুজো ঘরে না তো কোনো প্রদীপ জ্বলছে, আর না কোনো ভগবানের মূর্তি রাখা আছে। প্রদীপ নিজেকে এইসব বলছিল, আর তখনই ওর পেছন থেকে সুনিতা আওয়াজ দিয়ে দিল, প্রদীপ, ডার্লিং এদিকে এসো। প্রদীপ তক্ষুনি পেছনে তাকালো। সুনিতা 2 হাত খুলে দাঁড়িয়েছিল। আরে আমার জান, তুমি এসে গেছো? আমি তোমার কখন থেকে অপেক্ষা করে যাচ্ছিলাম। এবার তুমি শুধু দূর থেকেই প্রেম করবে নাকি কাছেও আসবে? আরে কেন আসবো না আমার জান, এক্ষুনি আসছি। প্রদীপ সুনিতাকে গিয়ে গলায় জড়িয়ে ধরল। সুনিতা ওকে বলল, প্রদীপ, তুমি কি ভুলে গেছো আজ আমাদের ফুলসজ্জার রাত? আরে এটাও কি আবার কোনো ভোলার কথা? কিন্তু আমার এমন কেন লাগছে যে আমার থেকে বেশি তুমি অস্থির হয়ে পড়েছো ফুলসজ্জার রাতের জন্য? অস্থির কেনই বা হব না? এই ফুলসজ্জার রাত কি শুধু তোমার একার? ঠিক আছে, তবে তাড়াতাড়ি ঘরে পৌঁছো, আর তারপর আমাদের স্পেশাল নাইটটাও এনজয় করি। আরে বাবা, রাত তো আগেই হয়ে গেছে। ঘরে পৌঁছতে পৌঁছতে সকাল হয়ে যাবে, তারপর ফুলসজ্জার রাতের কি আর কিছু বেঁচে থাকবে? তাহলে তাহলে এখানে এই মন্দিরে আমরা আজকে ফুলসজ্জা করব। প্রদীপ সুনিতাকে গলায় জড়িয়ে ধরে আর ওর সাথে আনন্দ করতে শুরু করে। কিন্তু তখনই প্রদীপের নজর ওপরে টাঙানো কাঁচের ঝালরে পড়ে যায়, যেটা দেখে প্রদীপকে খুব জোরে ঝটকা লেগে যায়। ও সুনিতার শরীরের জায়গায় একটা ডাইনির ভয়ঙ্কর চেহারা আর নোংরা শরীর দেখতে পাচ্ছিল, অথচ বাস্তবে ও সুনিতা ছিল। প্রদীপ বুঝতে পেরে যায় যে ও নিজের ফুলসজ্জা সুনিতার সঙ্গে নয়, বরং কোনো ডাইনির সঙ্গে মানাচ্ছে। তুই কে? ছাড় আমাকে, তুই তো একটা ডাইনি। প্রদীপ ওই ডাইনির কাছ থেকে সরার অনেক চেষ্টা করে, কিন্তু ও এরকম করতে অসফল হয়ে যায়। আর আস্তে আস্তে ওর খুব জোরে যন্ত্রণা হতে লাগলো। ওর এমন মনে হয়েছিল যে খুব তাড়াতাড়ি এবারও ক্লান্ত হয়ে মরে যাবে। ওই ডাইনি যে সুনিতার রূপ নিয়ে প্রদীপকে নিজের জালে ফাঁসিয়েছিল, ও এখন আবার নিজের ডাইনির রূপ ধারণ করে নেয়। অনেক বছর পরে আমি একটা পুরুষ পেয়েছি। এবার আমি নিজের শরীরের খিদে মিটিয়েই ছাড়বো। প্রদীপ যন্ত্রণায় ছটপট করতে লাগলো। সৌভাগ্যক্রমে তখনই ওখানে সুনিতা পৌঁছে যায়। প্রদীপ, এ তুমি কি করছো? সুনিতা প্রদীপকে ওই ডাইনির সঙ্গে একসাথে শুয়ে থাকতে দেখে ফেলে। ও তক্ষুনি নিজের তাবিজটা প্রদীপের দিকে ছুঁড়ে দেয়, যে জন্য ওই ডাইনি পুড়ে যেতে লাগলো আর প্রদীপকে মুক্ত করে দিল। তারপর প্রদীপ আর সুনিতা দৌড়তে দৌড়তে গাড়ির দিকে চলে যায়, যেখানে তাদের ড্রাইভার গাড়ি স্টার্ট করে দেয়। শুরুতে তো গাড়ি স্টার্টই হচ্ছিল না, কিন্তু প্রার্থনা করার পরে গাড়ি স্টার্ট হয়ে গেল আর ওরা সবাই ওখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ল। যখন ওই এলাকাটা শেষ হলো, তখন প্রদীপ সুনিতাকে সব কিছু খুলে বলে, আর তারপর ওদের ড্রাইভার ওদেরকে বলল, সাহেব, এই জন্য আমি আপনাকে মানা করেছিলাম। আপনারা শহরের লোক, আপনারা এখানে সত্যি জানেন না, কিন্তু এখান থেকে যারা আসা যাওয়া করে আর যারা এখানে বসবাস করে এই কথাটা জানে যে এখানে কামুকতার ক্ষুধার্ত ডাইনি বসবাস করে, যেখানে সব পুরুষদেরকে সুন্দর কন্যা আর তাদের স্ত্রীর রূপে দেখা দেয় আর তাদের সঙ্গে নিজের ফুলসজ্জার রাত কাটায়।
আর তারপর তাদেরকে মেরে এই মন্দিরের ছাদে এনে ঝুলিয়ে দেয়। সবাই বলে এই ডাইনির ফুলসজ্জা অসম্পূর্ণ রয়ে গেছিল, যে কারণে এ আজও নিজের ফুলসজ্জা পুরো করতে চায়, কিন্তু আজ অবধি করতে পারেনি। এই জন্য এখান থেকে যারা পার হয় আজকেও তাদের উপর কড়া নজর রাখে। ভাই বিবেক, দেখ তো আমাদের ভিডিওস কতজন লোক দেখেছে। আরে বাপরে, যদি এইভাবে চলতে থাকে তাহলে আমরা খুব তাড়াতাড়ি ফেমাস হয়ে যাব। আমার তো মনে হয় আরো ভালো ভিডিওস বানানো উচিত, আর আরো ভয়ের। অন্য কয়েকটা লোকেশন চাই যেটা কেউ কখনো দেখেনি আগে। যদি এই কথাই হয় তাহলে চল পুরনো কেল্লায়। একদম ইউনিক জায়গা ওটা, আজ পর্যন্ত কেউ এক্সপ্লোর করেনি। তুই পাগল নাকি? সবাই বলে যে ওখানে ভূতের বাস। ভূত টুত কিছু হয় না রে ভাই। আর যদি আমাদের ফেমাস হতেই হয় তাহলে এরকম অ্যাডভেঞ্চারাস ভিডিও তো ঢালতেই হবে। ভেবে নে, ভয়ের আগে জিত হয় আমার বন্ধু। এই দেখ ভাই, এই ভিডিওটা পুরনো একটা কিল্লার, এতে মিলিয়ন ভিউজ এসেছে। সমর যে ভিডিওটা দেখালো তাতে নির্জনতার আওয়াজ ছিল ভয়াবহ, এমন যেন পুরনো কেল্লায় হাওয়া পর্যন্ত লোকেদের আত্মাকে কাঁপিয়ে তুলত। ঠিক বলেছি না? যদি আমরা রাতের ভিডিও ছাড়ি তাহলে এক রাতের মধ্যে ফেমাস হয়ে যাব, তারপর টাকার টাকা হবে। চল ঠিক আছে, যাওয়া যাক। পুরনো কেল্লার ব্যাপারে অনেক ভয়ের গল্প ছিল, কিন্তু সমর আর বিবেকের মনে হচ্ছিল যে এই সব মিথ্যে, মন গড়া সব কাহিনী। অটো, কোথায় যেতে চাও ভাই? পুরনো কেল্লায়। সন্ধে হয়ে গেছে, এই সময়টা ঠিক নয় পুরনো কেল্লায় যাওয়ার জন্য। ভাই, প্রত্যেক দিন কারো না কারো মৃতদেহ পাওয়া যায় ওখানে, আর শুনেছি কোনো এক আত্মা রয়েছে যারা লোকেদেরকে তিলে তিলে কষ্ট দিয়ে মেরে দেয়। ব্যাস ব্যাস, না যাওয়ার হলে যেতে হবে না, কিন্তু ভয় দেখাইও না। তুমি নিজের চোখে কি কিছু দেখেছো? না, শুধু শুনেছি। একদম, সবাই শুধু শুনেছে, কেউ কিচ্ছু দেখেনি। তুমি যদি পুরনো কেল্লায় না যাও তাহলে অন্য কেউ যাবে। ওখানে কেউ যাওয়ার জন্য তৈরি হবে না। যদি বেশি টাকা দেওয়া হয় তাহলে তুমিও যাবে। ভেবে নাও, যদি অন্য কেউ যায় তাহলে গতিটা তোমারই হবে। ঠিক আছে ঠিক আছে, বসে পড়ো। সব শেষে সমর আর বিবেক অটোওয়ালাকে পুরনো কেল্লায় যাওয়ার জন্য মানিয়েই ছাড়ল। এদের মধ্যে কেউই জানে না যে এদের সঙ্গে এরপরে কি হতে চলেছে। কেল্লায় সত্যি কি কোনো ভূত রয়েছে ভাই? আমি তো বেশি কিছু জানি না, কিন্তু শুনেছি একটা ছেলে আর একটা মেয়ে একটা পুরনো কেল্লায় গেছিল। মেয়েটা বিয়ের আগেই গর্ভবতী হয়ে গেছিল। এই রহস্য সবার সামনে চলে আসার কারণে ছেলেটা মেয়েটাকে কষ্ট যন্ত্রণা দিয়ে ওই কেল্লাকে করে দিয়েছিল। দারুণ গল্প মাইরি। আমাকে ভয় লাগছে, আর তোর হাসি পাচ্ছে। তুই কি পাগল নাকি? আমি তো এটাও রেকর্ড করে নিয়েছি, বিলটা পেয়ে যাব বন্ধু। আর বোকা, ভয় পাওয়া বন্ধ কর। যদি ওই ছেলেটার ওই কথাটা লুকিয়ে রাখার হতো তাহলে এখন সবাই এভাবে জেনে যেত নাকি? সব কিছু মন গড়া গল্প ভাই। তুমি ভুল বলছো ভাই। ওই মেয়েটার মরার কিছুদিন পরে ওই ছেলেটা পাগল হয়ে গেছিল, আর নির্দয় তার সাথে মরে যেতে হয়েছিল। এটা শুনে বিবেক চুপ হয়ে রয়ে গেল। ওর ভয় লাগছিল। ভাই, আমরা এখানে পৌঁছে তো গেছি, আমাদের বেশ কিছুক্ষণেরই কাজ আছে, ভিডিও বানিয়ে ফেরত চলে যাব। ঠিক আছে, তোমরা এখানে নেমে পড়ো। আমি কেল্লার ভেতরে যাব না, এখানেই তোমাদের অপেক্ষা করব। অটোওয়ালা ফেরত যাওয়ার টাকা পেয়ে যাবে, এটা ভেবে সে ওখানে থেমে গেল।
সমর আর বিবেক কেল্লার ভেতরে চলে যায়। কেল্লা একেবারে শান্ত ছিল, যেন একদম নির্জনতার থেকেও স্তব্ধ ছিল। ওয়াও, কি দারুণ কেল্লা! চলে আয়, ভিডিও বানাবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখতে থাকবি নাকি ভেতরেও যাবি? সমর ভিডিও শুট করছে, চারিদিকে অন্ধকারই অন্ধকার। আর হঠাৎ ও একটা চমকানো লাল চোখ দেখতে পেল। চিৎকার শুনে যখন বিবেক পেছনে ঘুরে তাকায়, তখন সেও সেই একই লাল চোখ দেখতে পেল। নিজের প্রাণ বাঁচানোর জন্য পালাতে লাগলো। কিন্তু যখন ওরা গেটের সামনে এলো, তখন আরে ভাই, বাঁচাও, বাঁচাও আমাদের! অটোওয়ালা আমি বলেছিলাম ভেতরে যেও না। আরে ভাই, ওসব ছাড়ো, আমাদের সাহায্য করো আগে। অটো ড্রাইভার সমর দুজন মিলে গেট খোলার জন্য চেষ্টা করতে লাগলো। এই গেটটা ওরা খুলতেই পারল না। তখনই হঠাৎ কারো পায়ের আওয়াজ শুনতে পাওয়া গেল। সমরকে টানতে টানতে কেল্লার ভেতরে নিয়ে চলে যায়। বাঁচাও আমাকে, বাঁচাও! এটা দেখে বিবেক আর অটো ড্রাইভার হতপ্রভ হয়ে রয়ে গেল। ওরা সবাই কিছুক্ষণের জন্য জড়ো হয়ে গেছিল। সমরের চিৎকার ওদের কানে গর্জন করছিল। দাদা, আমাকে বাঁচিয়ে নাও, আমি তোমাকে অনেক টাকা দেব। আমাকে বাঁচিয়ে নাও, প্লিজ প্লিজ বাঁচিয়ে নাও দাদা। টাকার থেকে বেশি আমার জন্য আমার জীবন ছিল, চলে যাচ্ছি। দাদা প্লিজ বাঁচিয়ে নাও দাদা, বাঁচিয়ে নাও দাদা। অটো ড্রাইভার অটোতে বসে বসে করছিল। গেটটা খুলে গেল। অটো পেছনে পড়ে গেটের দিকে তাকাতে ছিল না। আরে কোথায় গেল? কোথাও একেও এই আত্মাটা মেরে দিল না তো? হে ভগবান! অটো ড্রাইভার তার অটোর দিকে এগোলো। দেখল যে বিবেক ড্রাইভিং সিটে বসে আছে। তুই এখানে কিভাবে? বিবেক কিছুই বলল না, শুধু অটো ড্রাইভারের দিকে একভাবে তাকিয়ে রইল। চল ছাড়, যাই এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যায়। পেছনে বসে পড়, তাড়াতাড়ি কর। বিবেক ওর একটা কথা শুনল না। আর যখন অটো ড্রাইভার বিবেকের কাছে এলো, তখন বিবেক ওর হাতটা মুড়তে শুরু করল। আরে আরে, এটা তুই কি করছিস? বিবেক করছে না, এটা আমি করছি। ছাড়, ছেড়ে দে আমাকে। তুই এখানে আমার নির্যাতনের তামাশা দেখতে এসেছিলি না? এবার তুইও ছটপট করতে করতে মরে যাবি আমার মতো। আরে না, আমাকে যেতে দাও, যেতে দাও আমাকে। বিবেক অটো ড্রাইভারের হাড় গোড় ভাঙতে শুরু করলো। ওর পুরো শরীর থেকে কড়মড় আওয়াজ আসতে লাগলো। আর প্রত্যেকটা হাড়ের আওয়াজের সঙ্গে ওর চিৎকার গর্জন করতে লাগলো। আর সবশেষে বিবেক অটো ড্রাইভারের সব হাড় গোড় ভেঙে দিয়ে তাকে মেরে দিল। এখন শুধু বিবেক বেঁচে ছিল। বিবেক হাসতে হাসতে কেল্লা থেকে গর্তের দিকে এগোতে লাগলো। আমাকে কষ্ট পেতে দেখার লোকেদের শখ কখনো পুরো হবে না। আমি সবাইকে কষ্ট দিয়ে তিলে তিলে মারবো। বিবেকের ভেতরের আত্মাটা বিবেকের শরীরকে উঁচু থেকে নিচে ফেলে দিল। বিবেক পাহাড়ে পাথরে ধাক্কা খেতে খেতে নিচে পড়ে গেল। আর ও
শেষ নিঃশ্বাস নিল। বিবেকের মরে যাওয়ার পরে রক্তমাখা দুটো পায়ে গর্ত থেকে কেল্লার দিকে এগিয়ে গেল। নির্যাতিত আত্মা আবার কেল্লায় ফিরে চলে গেল। সূর্যের প্রথম আলোর সাথে গ্রামে একটা নতুন সকাল হয়। সবাই নিজের নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে কাজ করছিল। এরই মধ্যে একটা দোকানের বাইরে একটা মহিলা আসে, যার নাম সুরেখা ছিল। সুরেখা আঁচলের অর্ধেক অংশ নিজের ঠোঁটে চেপে টিপে রেখেছিল। ভাই, আমি কাজের খোঁজে এখানে এসেছি। যদি আপনার কাছে কোনো কাজ থাকে তাহলে বলে দিন, যে কোনো কাজ করে নেব। আরে তুমি কোন গ্রাম থেকে এসেছো? দেখে এই গ্রামের তো লাগছো না। অনেক দূরের গ্রাম থেকে এসেছি। আমার সাথে দুর্ঘটনা হয়েছে। তখনই জোরে জোরে হাওয়া বইতে লাগে। সুরেখার আঁচল উড়ে যায়। সুরেখার অর্ধেক উড়ে যাওয়া চেহারা সবাই দেখে ভয় পেয়ে যায়। হে ভগবান, এত ভয়ঙ্কর চেহারা আমি নিজের জীবনে আগে কখনো দেখিনি। আরে একে তো দেখে আমার একটা চোখওয়ালা ডাইনি মনে হচ্ছে। না না, আপনারা আমাকে ভুল ভাবছেন। আমি কোনো ডাইনি নই। দয়া করে আমাকে কিছু কাজ দিয়ে দিন। পাগল হয়ে গেছিস নাকি তুই? তুই কি আমার দোকান বন্ধ করতে চাইছিস? এই গ্রামে আর কখনো যেন না দেখি তোকে। সুরেখার অর্ধেক পড়ে যাওয়া চেহারা দেখে সবাই ওকে প্রায় ডাইনি বলে তাড়িয়ে দিত। সুরেখা দুদিন ধরে খালি পেটে কাজের সন্ধানে গ্রামে গ্রামে ঘুরতে থাকলো। দুর্বলতার কারণে মাথা ঘুরছে। এই গ্রামে কারখানা রয়েছে, জিজ্ঞেস করে দেখি যদি যদি কিছু কাজ পেয়ে যাই। দাদা দাদা, এই কারখানার মালিককে আমার একটা কাজের দরকার। আপনি কি আমার কাজে রাখতে পারবেন? আমারও কর্মচারীর খুব দরকার, আপনি এখানে কাজ করতে পারেন। তখনই সুরেখা অজ্ঞান হয়ে যায় আর বাকি মেয়েরা দৌড়ে চলে আসে। ওরা সবাই সুরেখার অর্ধেক পুড়ে যাওয়া চেহারা দেখে ফেলে। কি দেখছিস? এটা একটা সত্যি ডাইনি। আমার কথা শোনো, একে তাড়িয়ে দাও মালিক, তাড়িয়ে দাও একে। আরে ডাইনি ডাইনি বলে কিছু হয় না। তোমরা সবাই এখনো কোন যুগে বাস করছো? সুরেন্দ্র কুমার জলের কয়েকটা ফোঁটা সুরেখার মুখে ছাপটে দেয়, যে কারণে সুরেখার জ্ঞান ফিরে যায়। তুমি ঠিক আছো তো? হঠাৎ করে অজ্ঞান কি করে হয়ে গেলে? দুদিন ধরে কিছু খাইনি, যে কারণে আমার মাথা ঘুরে গেছিল। ঠিক আছে ঠিক আছে, কিছু খেয়ে নাও, তারপর আজ থেকেই কাজ শুরু করে দিও। কি? আজ থেকে কাজ শুরু করে দিও? আপনি দেখতে পাচ্ছেন না যে ও একটা ডাইনি? ডাইনি! আমি ওকে এক মুহূর্তের জন্য এখানে থাকতে দেব না। একটু বোঝার চেষ্টা করো, কোনো মানুষকে এইভাবে বলা উচিত নয়। দিদি দিদি দিদি, আমার স্বামী মদ খেয়ে আমাকে মারধর করতো। কখনো লাথি মারতো, কখনো ঘুষি মারতো। একদিন ও খুব মদ খেয়ে ফেলেছিল আর আর আমাকে জ্বলতে থাকা চুলে ঠেলে দেয়। দিদি, আমি সেদিন থেকে এরকম হয়ে গেছি। আর তোর স্বামী মদ খেয়ে খেয়ে ওর লিভার খারাপ হয়ে যায় আর কয়েক মাস আগেও মারা গেছে। খুব খারাপ হয়েছে বোন তোমার সঙ্গে, শুনতে পেলে? এবার শুনে শান্তি হলো? মিথ্যে কথাও তো বলতে পারে। আমার তো কি ডাইনিই মনে হচ্ছে। চুপ কর বিয়াদব কোথাকার! তুমি এখানে না থাকতে চাইলে চলে যাও। আজ থেকে এই বোন এখানেই কাজ করবে। আপনি খাবার খেয়ে নিন, কিছুক্ষণ বিশ্রামও করে নিন। আগে কারখানায় মহিলা কর্মচারীরা সুরেখার থেকে এখনো ভয় পাচ্ছিল, কারণ তারা ওকে ডাইনি ভাবছিল। সেই রাতে সুরেন্দ্র কুমারের ছেলে ঘুমিয়ে ঘুমিয়ে ছটফট করতে লাগলো। ওই বাচ্চাটা বেচারা নিঃশ্বাস নিতে পারছিল না। মনে হচ্ছে ওই ডাইনি আমার ছেলেকে মারছে। বাচ্চা নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতে করতে মরে যায়। আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে! সব ওই ডাইনির কাজ। তোমাকে বলেছিলাম না,
সব তোমার কারণে হয়েছে। আমার ছেলে। সুরেন্দ্র নিজের ছেলেকে কষ্ট পেতে দেখে আর তাকে তার স্ত্রীর কথায় বিশ্বাস হয়ে গেল। সেও সুরেখাকে ডাইনি মেনে নিল। আজ তো আমি ওকে মেরেই ফেলবো। আমার ছেলেকে খেয়ে নিল এসেই, ডাইনি কোথাকার। সুরেন্দ্র কুমার সুরেখাকে গ্রামের চৌমাথায় বেঁধে দিল। যে মানুষটা তোকে কাজ দিল, খেতে দিল, তারই ছেলেকে খেয়ে ফেললি তুই। ডাইনি কোথাকার, মার একে, মেরে ফেলো। ভগবানের জন্য আমায় ছেড়ে দিন, আমি কোনো ডাইনি নই। সুরেন্দ্র রাগ শান্ত হলো না। সে একটা মশাল হাতে নিল আর সুরেখাকে জ্যান্ত পুড়িয়ে ফেলল। সুরেখা ওখানে ছটফট করতে করতে মরে গেল। তারপর কিছুদিন পর রূপা প্রায় অর্ধেক রাতে কারখানায় কাজ করছিল। তখনই দরজা নিজের থেকেই বন্ধ হয়ে যায়। কে ওখানে? পেছন থেকে কেউ রূপার চুল টেনে নিয়ে যেতে থাকে। আমায় যেতে দাও, আমায় যেতে দাও, আমায় যেতে দাও। ভয় পেলি? আমি ডাইনি। একটা চোখ থাকা ডাইনি রূপাকে একটা চলন্ত মেশিনে ছিঁড়ে দেয়। তার রক্তের ফোঁটা চারিদিকে ছড়িয়ে গেল। রূপার কাটা মাথা দেখে সুরেন্দ্র কুমার আর সুনিতা ভয় পেয়ে যায়। আরে এসব কি করে হয়ে গেল? শোনো না, আমার খুব ভয় লাগছে, খুব ভয় লাগছে। তুই ঘরে যা, আমি এর বডি সরিয়ে আসছি। তাহলে সবাই ভাববে যে আমরাই একে মেরে ফেলেছি। চুপচাপ ঘরে বসে থাক, আমি কিছুক্ষণ পরে আসছি। হে ভগবান, এইসব কি করে হয়ে গেল? কোথাও ওই ডাইনিটা নয় তো? ডাইনিকে দেখে সুনিতা ভয় পেয়ে যায়। আমাকে আমাকে যেতে দে, আমাকে যেতে দে, আমাকে যেতে দে। তুই আমাকে যেতে দিয়েছিলি? বল। ছাড়, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। ডাইনি সুনিতার গলা ধরে নেয় আর দেওয়ালে ঘষড়ে ঘষড়ে ওপরে টেনে নেয়। সুনিতা নিজের হাত পা মারতে মারতে মরে গেল। কিছুক্ষণ পর সুরেন্দ্র কুমার ঘরে পৌঁছলো। আমি বডি পুঁতে এসেছি, এখন আর কোনো সমস্যা হবে না সুনিতা। সুনিতা, সুনিতা। সুনিতার কোনো আওয়াজ এলো না। সুরেন্দ্র কুমার যখনই রুমে গেল, সুনিতার বডি বেডের উপরে পড়েছিল। সুনিতা, এসব কি করে হয়ে গেল? সুনিতা, সুনিতা। ডাইনি বলেছিলি না আমাকে? সুরেন্দ্র কুমার দৌড়ে পালায়, কিন্তু ঘরের দরজা খুলতে পারল না। ডাইনি পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেয়। বাঁচাও, বাঁচাও, ডাইনি আমাকে মেরে ফেলবে, বাঁচাও আমাকে। ডাইনি সুরেন্দ্র কুমারের পা ধরে আগুনে নিয়ে চলে যায়। আগুনের ঝাপটায় সুরেন্দ্র কুমারের চিৎকার গর্জন হচ্ছিল। বাঁচাও, বাঁচাও। এই লোকগুলো মিলে আমাকে ডাইনি ডাইনি বলে শেষে ডাইনি বানিয়ে দিল। একটা চোখওয়ালা ডাইনি। মা, ও আমাকে মেরে ফেলবে। ও আমাকে মারার উদ্দেশ্যে এসেছে। ও আমাকে মেরে প্রতিশোধ নিতে এসেছে। মা, মা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচিয়ে নাও। শুভেন্দু গত 10 বছর ধরে খুবই অদ্ভুত ব্যবহার করছিল। ও প্রায় কোনো মেয়ের ব্যাপারে কথা বলতো যে সে ওকে মারার জন্য এসেছে। ওর পরিবারও শুভেন্দুর পরিবারের থেকে
খুব সমস্যায় ছিল। শুভেন্দু প্রায় সময় বলতো, পরের পূর্ণিমার রাতে ওই ডাইনি আমাকে নিজের সঙ্গে হাওয়ায় উড়িয়ে নিয়ে যাবে। কিন্তু প্রত্যেক ঘটনার পেছনে কোনো না কোনো কঠোর সত্যি অবশ্যই লুকিয়ে থাকে, যে ওই ঘটনাগুলো যারা শোনে তাদেরকে আতঙ্কে ভয় পাইয়ে দেয়। শুভেন্দুর এই অবস্থার পরিণামও ঠিক এরকমই একটা সত্যি ছিল, যে কারণে শুভেন্দু আজ নিজের মৃত্যুর তারিখটাও জেনে গেছিল। 1 বছর আগে শুভেন্দু পেশায় একটা মেকানিকের কাজ করত। জীবন শুধু কেটেই যাচ্ছিল। ওর অনেক বেশি টাকা হঠাৎ করে কামানোর লোভ সবসময় থাকত। যাই হোক, একবার রাতে শুভেন্দু নিজের বাড়ি ফিরছিল, আর তখনই ও একটা মেয়েকে ফুটপাত এরিয়াতে ভয় পেতে দেখে। ও ওই মেয়েটার কাছে গেল আর বলল, ম্যাডাম, আপনি এখানে এত বেলায় চুপচাপ দাঁড়িয়ে কি করছেন? আপনি জানেন তো এটা একটা রেড লাইট এরিয়া। এই জায়গা রাতের সময় তো কি, দিনের আলো তো মেয়েদের জন্য ভালো নয়। আমি ওই এরিয়া থেকেই তো পালিয়ে এসেছি। প্লিজ আমাকে আজ রাতের জন্য জায়গা দিয়ে দিন। কাল সকাল হতে আমি এখান থেকে চলে যাব, প্লিজ। ঠিক আছে, কিন্তু কেউ যেন এই ব্যাপারে জানতে না পারে। আজ রাত আপনি আমার বাড়িতে থাকতে পারেন। তাছাড়া আপনার নামটা কি? আমার নাম চারুলতা। আমি এখানকারই বাসিন্দা। কিন্তু এই লোকগুলো আমাকে জবরদস্তি এখানে রাখতে চায়, আর এই কারণেই আমি এদিক ওদিক পালিয়ে বেড়াচ্ছি। ঠিক আছে, আজ রাতের জন্য তুমি আমার বাড়িতে লুকোতে পারো। সেই রাতে চারুলতা শুভেন্দুর বাড়িতেই লুকিয়ে থাকলো। পরের দিন যখন শুভেন্দু উঠল, তখন চারুলতার চুলগুলো উড়তে দেখে ও তার উপর মুগ্ধ হয়ে গেল। রাতের অন্ধকারে ও চারুলতার সুন্দরতা ভালোভাবে দেখতে পায়নি। শুভেন্দু মনে মনে চারুলতাকে পছন্দ করে লেগেছিল। ও কোনো সময় নষ্ট না করে চারুলতাকে তক্ষুনি নিজের মনের কথাটা প্রকাশ করে দিল। শোনো, আমার তোমাকে খুব ভালো লেগেছে। আমি তোমাকে নিজের জীবন সাথী করতে চাই। তুমি কি? আমারও আপনাকে খুব ভালো লেগেছে। এইভাবে কোনো মেয়ের সাহায্য করা, বিশেষ করে কোনো অজানা মেয়ের, সে কোনো দেবদূতই হতে পারে। এরকম মানুষের জীবন সাথী বলুন তো কে হতে চাইবে না? এরপরে দুজনে একে অপরের সাথে বিয়ে না করেই একই বাড়িতে থাকতে লাগলো। এক রাতের কথা, সেটা পূর্ণিমার রাত ছিল। শুভেন্দু চারুলতাকে একটা সারপ্রাইজের অজুহাত দিয়ে একটা অজানা জায়গায় নিয়ে আসে। ও চারুলতার চোখে কাপড় বেঁধে রেখেছিল, যাতে সে ওর সারপ্রাইজটা দেখতে না পারে। আরে এবার বলবে তো কি সারপ্রাইজ? কাপড়টা তো খোলো। শুভেন্দু চারুলতার চোখ থেকে ওই কাপড়টা খুলে দেয়। যখনই চারুলতার চোখ খুলে যায়, ওর একটা জোরে চিৎকার বেরিয়ে যায়। ভবানী পাঠক, তুমি? শুভেন্দু, তুমি আমায় কোথায় নিয়ে এলে? এই তো সেই শয়তানটা যে অসহায় মেয়েদের দুর্বলতার লাভ তুলে তাদেরকে ফাঁসিয়ে দেয়। এই মেয়ে, উপরে দেখ, তুই রেল লাইট সেন্টারে দাঁড়িয়ে আছিস। তোর প্রেমিকের থেকে আমি তোকে কিনে নিয়েছি। খুব পালানোর শখ তোর, তাই না? এবার 4 দেওয়ালের মধ্যে পুরো জীবনটা পালিয়ে বেড়াবি। মানে মানে এসব তুমি করেছো? তুমি তো এই শয়তানের থেকেও জঘন্য বেরোলে। তুমি নরকেও জায়গা পাবে না, কখনো না। নরকের ব্যাপারে তো জানি না, কিন্তু এখন তোকে বিক্রি করে যে টাকা পেয়েছি
সেটা দিয়ে আমার জীবনটা স্বর্গে তো খুব সহজেই বদলে যাবে। তোর কি মনে হলো আমি তোকে ভালোবেসে ফেলেছি? আরে পাগলি, যে রাতে তুই পালিয়েছিলি সেই রাতে এদের সঙ্গে আমার বোঝাপড়া হয়ে গেছিল। তোর সঙ্গে জবরদস্তি করলে পুলিশ থানায় পড়ে দিত আমাকে। কিন্তু এবার তো সবার এটাই মনে হবে যে তুই এখানে নিজের ইচ্ছায় এসেছিলি, আর প্রত্যেক রাতে তোর শরীরের নিলামি হবে। শয়তান, আমি তোকে জ্যান্ত মেরে ফেলবো। তুই মনে রাখিস, খুব তাড়াতাড়ি রাতও এটাই হবে আর দৃশ্যটাও এটাই হবে। তোকে পাগল করে তোর আত্মাকে তোর শরীর থেকে টেনে নিজের সঙ্গে নিয়ে যাব। যত কষ্ট আমার হবে তার থেকে অনেক বেশি কষ্টের সঙ্গে তুই মরবি। জ্যান্ত থেকেও তুই মৃতকদের মতো জীবন কাটাবি তুই। যাই হোক, এরপর এই সব কিছু এখানে সমাপ্ত হয়ে গেল। চারুলতাকে জবরদস্তি রেড লাইট এরিয়াতে সেক্স স্লেভ হিসেবে কাজ করতে বাধ্য করা হলো। কিন্তু ঠিক 6 মাস পরে হঠাৎ একটা খবর চলে এলো যে চারুলতা পাখায় গলা দড়ি দিয়ে আত্মহত্যা করে নিয়েছে। এর ঠিক 2 দিন পরেই আরও একটা খবর এলো যে ভবানী পাঠকেরও সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়ে গেছে। সব থেকে বড় পাপী সে এখনো বেঁচে ছিল, শুভেন্দু। আজ 6 মাস পর চারুলতার আত্মা শুভেন্দুর সন্ধানে এসেছিল, আর এখন পৃথিবীর কোনো সাধু, তান্ত্রিক, পণ্ডিত ওকে মোটেই বাঁচাতে পারত না। অপেক্ষা ছিল তো শুধু পূর্ণিমার রাতের। আর যখনই পূর্ণিমার দিন এলো, শুভেন্দুর শরীর খারাপ হতে লাগলো। ওর চিৎকার এত কষ্টের ছিল যেন ওকে গরম তাওয়ায় রেখে একভাবে সেঁকা হচ্ছিল। প্রত্যেক 10 মিনিটে ও অজ্ঞান হয়ে যেত, আর সবার শেষে রাত 1টার সময় করে ওই ডাইনি শুভেন্দুর ঘরে প্রবেশ করে ফেলে। তার ভয়ঙ্কর চেহারা দেখে শুভেন্দু চিৎকার করতে লাগলো, কিন্তু ওর আওয়াজ ওই ঘর অবধি সীমাবদ্ধ থাকতে পারত। আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি তোমার সাথে ভুল করে ফেলেছি, কিন্তু কথা দিচ্ছি যে আমি এরকম অন্য কোনো মেয়ের সঙ্গে আর কখনো করব না। কি করে ছেড়ে দি? মনে আছে তো সেই পূর্ণিমার রাত যখন তুই ওই শয়তানের সঙ্গে আমার বোঝাপড়া করেছিলি? আমি তোকে সেই রাতে সতর্ক করেছিলাম, কিন্তু তুই আমার সব কথাগুলোকে তোয়াক্কা না করে উড়িয়ে দিয়েছিলি। আর আজ আমি তোর ক্ষমা চাওয়াটাকেও উড়িয়ে দেব। এরপরে শুভেন্দুর এক ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ হলো। ওই ডাইনি শুভেন্দুর বুকটাকে ছিঁড়ে ওর হৃৎপিণ্ডটাকে বাইরে বার করে নিল, আর ওর আত্মাটাকে নিজের সাথে জানলা দিয়ে উড়িয়ে নিয়ে চলে যায়। যতক্ষণ ওর পরিবারের লোক ওখানে পৌঁছলো, তখন শুভেন্দুর মৃত শরীর টুকরো টুকরো ভাবে মাটিতে পড়েছিল। ওই অসহায় মেয়েটার প্রতিশোধ পুরো হয়ে গেল। সেই জন্য কথায় বলে, কর্ম কখনো কারোর ঠিকানা ভোলে না। আর কোনো আত্মার প্রতিশোধ পৃথিবীর সব থেকে মারাত্মক মৃত্যু দেয়। মা, মা, ওই দেখো না, ছুরিটা কি সুন্দর লাগছে। চলো না মা, কুড়িয়ে নি। হ্যাঁ, ছুরি তো খুবই সুন্দর আর খুব দামিও। কিন্তু সোনা, এভাবে রাস্তায় পড়ে থাকা কোনো জিনিস হাত লাগাতে নেই। কে জানে এসবের সঙ্গে কোনো অবাস্তব জিনিস তোমার সঙ্গে আসবে। মা, মা প্লিজ কুড়িয়ে নি না। আমার এটা খুব ভালো লাগছে। কি সুন্দর লাগছে, তাই না? আরে সোনা, বাজার থেকে অন্য কিনে দেব, এটা এখানেই থাক। না মা, আমার এই চুড়িটাই চাই।
মা আমার চাই, আমার এই চুড়িটাই চাই। বাচ্চার জিদের সামনে ওর মাকে ঝুঁকতেই হলো, আর তারপর অঞ্জলি রাস্তায় পড়ে থাকা চুড়ি কুড়িয়ে নিল আর নিজের বাঁ দিকের হাতে পরে খুব আনন্দে নাচতে লাগলো। ইয়ে! আমার নতুন চুড়ি, আমার নতুন চুড়ি। ইয়ে! ঠিক সেই রাতেই অঞ্জলি নিজের ঘরে ঘুমোচ্ছিল, যখন ওর চুল নিজের থেকেই হাওয়াতে ঢেউ খেলতে লাগলো। ও নিজের ঘরে কারোর থাকার অনুভব করছিল, আর তখনই ওর এমন লাগলো যেন কেউ ওকে ঘরের বাইরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এই অনুভব হওয়া মাত্রই অঞ্জলি তক্ষুনি ঘুম থেকে জেগে গেল আর কাঁদতে লাগলো। ওর ভয় লাগছিল, যে কারণে ও নিজের মা বাবার ঘরে গিয়ে তাদের সঙ্গে ঘুমিয়ে পড়ল। পরের দিন অঞ্জলি নিজের চুড়িটা ছমছম করে স্কুল থেকে বাড়ি ফিরছিল। এইবারে ও একদম একা ছিল। ও দৌড়তে দৌড়তে নিজের ঘরে যাচ্ছিল, আর তখনই কিছু দূর আগে ও ঠিক নিজের সামনে একটা চকলেট পড়ে থাকতে দেখে। অঞ্জলি ওই চকলেট দেখে খুব আকর্ষিত হয়ে গেল আর সেটা নেওয়ার জন্য সামনে এগোলো। কিন্তু যখন যখন ও আগে এগোলো, ওই চকলেট ওর থেকে দূরে চলে যাচ্ছিল। নির্দোষ বাচ্চা অঞ্জলি কি জানতো যে ওই চকলেট ওকে কোনো দিকে এড়ানোর চেষ্টা করছে। চকলেটের পিছু করতে করতে অঞ্জলি এখন একটা জঙ্গলে এসে গেছিল, যে নির্জন পরিবেশ আর গভীর জঙ্গলে ঘেরা ছিল। তখনই চকলেটের সরে যাওয়াটা বন্ধ হয়ে যায় আর ও একটা জায়গায় স্থির হয়ে যায়। সেটা দেখে অঞ্জলি খুব খুশি হয়ে যায় আর চকলেট নেওয়ার জন্য আগে এগিয়ে যায়। ও যখনই ওই চকলেটটায় হাত লাগালো, ও বুঝতে পেরে গেল যে আসলে এটা কোনো চকলেটই নয়, বরং একটা চকলেটের একটা র্যাপার মাত্র। এটা দেখে অঞ্জলি খুব বেশি রেগে যায় আর তখনই ও ফেরত যাওয়ার জন্য পেছনে ঘুরে পড়ে। তো ও নিজের সামনে একটা বুড়ি মহিলাকে লাঠি হাতে দেখতে পায়, যে ওকে দেখে এক ভয়ঙ্কর হাসি হেসে চলেছিল। ওই বুড়িটাকে দেখে চিৎকার চেঁচামেচি করতে লাগলো, আর তখনই ওই বুড়ি এক মুহূর্তে অঞ্জলির কাছে চলে এল। এখন আমরা অন্যদিকে দেখব, যেখানে অঞ্জলির মা বাবা খুব বেশি চিন্তায় বসেছিল, কারণ তাদের অসহায় মেয়েটা অঞ্জলি এখনো পর্যন্ত বাড়িতে ফিরে আসেনি। তোমাকে আমি 100 বারেরও বেশি বলেছি যে এইভাবে অঞ্জলিকে স্কুলে পাঠাবে না, ওকে নিজের সঙ্গে আসা যাওয়া করবে, কিন্তু তুমি আমার কথা বুঝতে পারো আদেও? আচ্ছা ঠিক আছে, পরে বকে দিও। আগে চলো গিয়ে আমাদের মেয়েটাকে নিয়ে আসি, কি জানি কোথায় রয়ে গেল। তারা দুজন স্কুলে ফোন লাগালো, যেখান থেকে তারা শুধু এটাই জানতে পারলো যে অঞ্জলি তো অনেকক্ষণ আগেই স্কুল থেকে বেরিয়ে চলে গেছে, ও স্কুলের ক্যাম্পাসে ছিল না। এরপরে সুনিতা আর অভিষেক অঞ্জলিকে সব জায়গায় খুঁজতে শুরু করে দেয়, কিন্তু ওকে ওরা কোথাও খুঁজে পেল না। তারপর ওরা থানায় দিয়ে তাদের বাচ্চার মিসিং রিপোর্ট লেখানোর কথা ভাবল, কিন্তু তার জন্য ওদেরকে অন্তত 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। সন্ধেবেলায় ক্লান্ত হয়ে দুজন তাদের বাড়ি ফিরল। তখন তাদের একজন প্রতিবেশী সুপ্রিয়া ওদের অবস্থা দেখে বুঝতে পেরে যায় যে ব্যাপারটা অনেকটাই গম্ভীর। সে তাদেরকে থামিয়ে জিজ্ঞেস করে, আরে দিদি, কি হয়ে গেল? তোমরা মুখ ঝুলিয়ে কেন রয়েছো? আজ রাতে তোমাদের ওই চঞ্চল খুকিকেও দেখতে পাচ্ছি না। সব ঠিক আছে তো? আরে এখন কি বলবো তোমায়, সকাল থেকে মেয়েটাকে পাওয়া যাচ্ছে না, কি জানি কোথায় চলে গেল আমার মেয়েটা। এরপরে সুনিতা কেঁদে কেঁদে তাকে সব কিছু খুলে বলল। তিনজন ঘরের ভেতরে খুব চিন্তায় বসেছিল। তখনই সুপ্রিয়ার নজর একটা চমকানো চুড়ির ওপর পড়ে যায়। আরে দিদি, ওটা কোথাকার চুড়ি যেটা ওই টেবিলের উপর রাখা আছে?
দেখো কেমন চমকাচ্ছে। এটা কার জন্য এনেছো? কারণ আমি তোমার হাতে তো কখনো পড়ে থাকতে দেখিনি। সুপ্রিয়ার প্রশ্ন জিজ্ঞেস করার পর সুনিতা তাকে কালকের পুরো ঘটনাটা খুলে বলল। ও তাকে বলল, আমার মনে হলো যে এই চুড়িতে কিছু তো একটা গোলমাল আছে। এই জন্যই আমি আমার মেয়েকে এড়ানোর জন্য ওকে অন্য চুড়ি পরিয়ে দিয়েছিলাম, আর এই চুড়িটা লুকিয়ে দিয়েছিলাম। এখনো বাচ্চা, জেদ পুরো না হলে চুপ করবে না। এবার আমি বুঝলাম যে এরকমটা কেন হচ্ছে। এই চুড়িটা কোনো সাধারণ চুড়ি নয়, বরং আমার তো এটা কোনো ডাইনি চুড়ি বলে মনে হচ্ছে। দেখো তো, এর উপর হালকা হালকা চেরা কাটার দাগও আছে। দেখো, তোমার বলার মানেটা কি? মানে তো একদম পরিষ্কার, এই চুড়িটা কোনো ডাইনির, যেটা সড়কে তোমরা পেয়েছিলে। আর কারণ তুমি ওটা কুড়িয়ে নিয়েছো, এই কারণে ওই ডাইনি এখন যে কোনো ভাবে এই নিজের চুড়িটা চাইবে। আর এই চুড়িটার জন্যই তোমার মেয়েকে একা পেয়ে ওকে তুলে নিয়ে গেছে। তাহলে তাহলে আমাদের কি করা উচিত? এখন তো শুধু একটাই রাস্তা বেঁচে আছে, ওই ডাইনিকে ওর চুড়িটা ফিরিয়ে দাও। কিন্তু কিন্তু কিভাবে? একটা কাজ করো, তোমার ওই সড়কটা মনে আছে যেখানে এই চুড়িটা নিচে পড়েছিল? হ্যাঁ, আমার খুব ভালো করে মনে আছে, ওই ব্রিজের দিকের রাস্তাটা। হ্যাঁ, তাহলে এখন দেরি করছো কেন? এক্ষুনি ওখানে যাই। যদি চুড়িটা ওখানে পড়েছিল, তাহলে এটা নিশ্চিত যে ওই ডাইনির বাস ওই এলাকারই কাছাকাছি রয়েছে। কিন্তু এটা এটা করে আমি আমার মেয়েকে ফেরত কি করে পাবো? আরে যখন আমরা ওকে এই চুড়িটা ফিরিয়ে দেব না, বাচ্চাটাও ফিরিয়ে দেবে। দেখো, আমি ভূত পেতনির গল্পে বিশ্বাস করি না, কিন্তু যদি আমরা এরকম কিছু করে আমরা আমাদের মেয়েকে সুস্থ অবস্থায় ফিরে পেয়ে যাই, তাহলে আমাদের এক্ষুনি ওখানে যাওয়া উচিত। এরপরে তিনজন ওই সড়কে চলে যায় আর তারপর ওই ছুরিটা নিয়ে গিয়ে রেখে দেয়, আর ওখানেই রক্তের কয়েকটা ফোঁটাও নিচে ফেলে দেয়, যাতে আকর্ষিত হয়ে ওই ডাইনি ওখান অবধি চলে আসে আর কোনো কিছু শর্ত ছাড়া সে বাচ্চাটাকে ফিরিয়ে দেয়। এরপর প্রায় 2 ঘন্টা অবধি ওই তিনজন একটা দেওয়ালের পিছনে ক্রমাগত ওই জমকালো চুরির ওপর নজর রাখছিল। আর সব শেষে ওখানে ওরা একটা বুড়ি মহিলাকে আসতে দেখতে পায়। ও একটা ডাইনি ছিল যে চুরির কাছে আসছিল, আর যখনই সে চুরিটা পরে নিল, সে হঠাৎ করে কোনো এক সাম্রাজ্যে অপ্সরা হয়ে যায়, খুব সুন্দরী আর যুবতী। নিজের চুরিটা নিয়ে ওই ডাইনি বিলুপ্ত হয়ে যায়, আর এর পরের মুহূর্তে অঞ্জলি দৌড়তে দৌড়তে ওই দিকে চলে আসে আর নিজের মা বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। এই জন্য গুরুজনরা প্রায় সময় বলে, কোনো অজানা ব্যক্তি আর অজানা জিনিসপত্রের থেকে সব সময় সতর্ক থাকা উচিত, না হলে অনেকবার এর ফলাফল আমাদের চিন্তার থেকেও মারাত্মক প্রমাণ হতে পারে। নিতাই এইবার নিজের ছুটি কাটানোর জন্য ওর বন্ধু রঘুর ঘরে গেছিল। ওর কাছে এখনো 2 সপ্তাহ বাকি ছিল, যে সময়টা ও ওই গ্রামে কাটানো বাকি ছিল। একদিন সন্ধেবেলায় এমনি বারান্দায় বসে নিতাই রঘুকে জিজ্ঞেস করে, ভাই, তোর এই গ্রামটা একটু বেশি আজব মনে হচ্ছে। মানে, না লাইট আছে না জল আছে, এইসব তো তবুও বুঝতে পারি, কিন্তু ভাই এমন কি রয়েছে যে সন্ধে হওয়ার পরে এই গ্রামে একটা পাখিকে উড়তে দেখতে পাই না? এমন কি আজব হয়েছে তোর গ্রামে? ভাই নিতাই, আমি তোকে কতবার বুঝিয়েছিলাম, এমন উল্টোপাল্টা প্রশ্ন জিজ্ঞেস করবি না। শুধু এটা ভেবে নে, যেমন এখানকার লোকেরা থাকে তেমন ভাবেই থাকার চেষ্টা করবি। কাল রাতেও আমি তোকে ফোনে কথা বলতে বলতে ছাদে যেতে দেখেছিলাম। আমি তোকে বলে রেখেছি, একবার যদি অন্ধকার হয়ে যায় তাহলে বেডরুমে চলে যাবি আর তারপর শান্তিতে থাকবি। বাহ ভাই, এখন এই গ্রামের লোকগুলো কি কম ছিল যে এখন তুইও এইসব বাজে কথা বলতে শুরু করলি? ভাই, এটা 21 শতাব্দী চলছে, তুই এখন এই ভূত প্রেতে আটকে রয়েছিস। দেখ নিতাই, আমি তোকে এর আগেও বলেছি আর এখনো বলবো, যদি নিজের প্রাণ প্রিয় হয় তাহলে যতক্ষণ এই গ্রামে থাকবি সাবধান
আর সতর্ক থাকবি। এইটুকু বলে রঘু নিজের ঘরে চলে যায়। এদিকে একা বসে থাকা নিতাই রঘুর কথাগুলো মনে মনে ভেবে হেসে চলেছিল। এই রঘুটাও না যখন এ গ্রামে আসে এর ভাবই যেন বদলে যায়। তাছাড়া এরা সবাই বোকাই ভাবে, কিন্তু আমি এদের মতো ভয় পাওয়ার ছেলে নই। আরে যে জিনিসের অস্তিত্বই নেই তার চক্করে আমি নিজের স্বাধীনতা কেন ছাড়ব? নিতাইয়ের রঘুর কথাগুলোই একটুও বিশ্বাস ছিল না, আর না ওর মনে কোনো ভয় ছিল। কিন্তু যেমন কি একটা কথা খুবই প্রচলিত আছে, অনেকবার ভয় পাওয়াটাও খুব দরকার হয়ে পড়ে, কারণ অনেকবার এটা আপনাকে মৃত্যু আর ভয়ঙ্কর সর্বনাশ হওয়ার থেকেও বাঁচাতে পারে। আজকের রাত নিতাইয়ের মুখোমুখি এমনই এক ভয়ঙ্কর সত্যির সঙ্গে হতে চলেছিল, যার সঙ্গে ধাক্কা খাওয়ার পরে মানুষ আর ফিরে আসে না। রাতে খাবার খাওয়ার পরে সবাই নিজের নিজের ঘরে ঘুমোতে চলে যায়। আস্তে আস্তে রাত আরো কালো হয়ে যাচ্ছিল। এরই মাঝে নিতাইকে তার গার্লফ্রেন্ড ফোন করলো। হ্যালো অঞ্জলি, কেমন আছো? কিন্তু তখনই ওর ঘরে সিগন্যাল উইক হয়ে গেল, যে কারণে ও ঘরের বাইরে চলে আসে। ওর ফোনের সিগন্যাল এখনো অবধি উইকই ছিল। এই জন্য ও গ্রামের নির্জন এলাকায় সিগন্যাল খোঁজার জন্য এগিয়ে চলে গেল। যেভাবে যেভাবে ও সামনে এগোচ্ছিল সিগন্যাল স্ট্রং হয়ে যাচ্ছিল, আর এখন ও ভালো করে কথা বলতে পারছিল। কথা বলতে বলতে একটা লম্বা সময় কেটে গেল। রাত প্রায় 12:30 বেজে গেছিল, আর নিতাইও কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছিল, যে ব্যাপারে ওর নিজেরও আন্দাজা ছিল না। কিন্তু তখনই ও নিজের পেছন থেকে জোরে জোরে ঘুঙুর বাজার আওয়াজ শুনতে পায়। ব্যাপারটা ওর আজব মনে হলো। গ্রামের কোনো মহিলা, তাও আবার এই সময়? এই ভেবে ও যখনই পেছনে ঘুরে তাকালো ওর হুঁশ উড়ে গেল। একটা পুড়ে যাওয়া চেহারা থাকা মহিলা, যার পা দুটো উল্টো ছিল আর চোখ দুটো কালো, সে ওর সামনে চলে আসে। আর এর সাথেই নিতাই একদম জোরে চিৎকার করে ওঠে আর ওখানে পা পিছলে পড়ে যায়। এর সাথেই ওর ফোনের ব্যাটারি চলার নাম করলো না, আর ফোন সুইচ অফ হয়ে যায়। কিন্তু পরের মুহূর্তেই ওই মারাত্মক মহিলা নিতাইয়ের সামনে থেকে উধাও হয়ে যায়। এখন এটা ওর ভ্রম ছিল নাকি অন্য কিছু, অথবা যাই হোক না কেন, এ থেকে ওর জোরে ধাক্কা অবশ্যই লেগেছিল। আরে ভাই, আমি এখানে কি জানি ঘর থেকে কত দূরে চলে এসেছি। আরে ওই রঘুর কথাগুলো সত্যি ছিল না তো? আরে না না, এরকম আবার কোথাও হয় নাকি? বাদ দে ভাই, এখন তাড়াতাড়ি ঘরে চলে যাই। যদি ঘরের লোকগুলো জেগে যায় আর আমাকে না দেখতে পায় তাহলে খুব বেশি রেগে যাবে। এইটুকু ভেবে নিতাই দ্রুত পায়ে হেঁটে ঘরের দিকে এগিয়ে চলল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ও হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে রয়ে যায়। এটা দেখে যে সামনে একটা গাছের সামনে একটা উল্টো পা থাকা মহিলা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। যদিও ওখানে ঘন কুয়াশা ছিল, কিন্তু চাঁদের আলোয় নিতাই ওই উল্টো পাগুলো পরিষ্কার দেখতে পাচ্ছিল, যেগুলো কোনো মহিলার ছিল। ওই মহিলা গাছের সঙ্গে চিপকে নিতাইয়ের ঠিক উল্টো দিকে দাঁড়িয়েছিল, যে কারণে ও তার চেহারা দেখতে পাচ্ছিল না। এইবার আবার ওর সন্দেহ হতে লাগলো যে কোথাও এটা ওর ভ্রম নয় তো। কিন্তু এইবার যেটা ও দেখতে পেল সেটা ওর ভ্রম নয়, একটা মারাত্মক সত্যি ছিল। এরপরে ও আবার পেছনে মুড়ে যায় আর নিজের রাস্তা বদলে দেয়, আর অন্য রাস্তা দিয়ে ঘরের দিকে এগোতে শুরু করে। এই রাস্তা একটা কাঁচা সড়কের মতো ছিল, যেটা একদম নির্জন আর কালো অন্ধকারে ঢাকা হয়েছিল। নিতাই ভয় পেয়ে ক্রমাগত ওই রাস্তা দিয়ে সামনে এগোচ্ছিল, কিন্তু
আরও একটা কথা ছিল যে ও নিজেই জানতো না যে এই রাস্তা আসলে কোন দিকে নিয়ে যাবে। কারণ ও এখন এই গ্রামের বাসিন্দা নয়, তাই এই বিষয়েও খুব কম জানতো এখানকার লোকেদের আর এখানকার সড়কের ব্যাপারে। ও শুধু এমনি হেঁটে চলেছিল, কারণ মেন রোডে ওই ডাইনি ঘাত লাগিয়ে বসেছিল। নিতাই ওই কাঁচা রাস্তা দিয়ে অনেক এগিয়ে চলে এসেছিল, আর তখনই হঠাৎ ওই রাস্তাটা শেষ হয়ে যায়। এটা দেখে ওর হুঁশ উড়ে যায়, আর তখনই হঠাৎ করে সামনে থেকে সেই মহিলাই প্রকট হয়ে যায়, যাকে ও এক্ষুনি চৌমাথায় দেখেছিল। নিতাই ভয় পেয়ে একেবারে কাঁপতে শুরু করে। ওর একটুও সাহস হচ্ছিল না, যার দ্বারাই ও ঠিক করে দাঁড়াতে পারত। তখনই ওই উল্টো পাওয়ালা ডাইনি একটা ভয়ঙ্কর আওয়াজ দিয়ে বলে উঠল, তুই কি এই গ্রামে মাঝরাতে ঘুরে বেড়ানোর ফলটা জানিস না? এর ফল শুধু মৃত্যু রে, মৃত্যু। এর জন্য তুই তৈরি হয়ে যা। এরপরে ওই ডাইনি নিতাইয়ের পা দুটো ধরে ওকে জঙ্গলের রাস্তায় টেনে নিয়ে যায়। নিতাই বারবার প্রাণের ভিক্ষে চাইতে লাগলো। না, আরে আরে ছেড়ে দাও আমাকে, যেতে দাও, আমি এটা জানতাম না, আমি এটা জানতাম না। এইসব চলছিল, আর তখনই ও আরো একটা আওয়াজ শুনতে পেল, নিতাই, নিতাই। এই আওয়াজটা রঘুর ছিল। এই আওয়াজটা শোনা মাত্রই নিতাই খুশিতে চিৎকার করতে লাগলো, রঘু, আমার ভাই, আমি এখানে, তাড়াতাড়ি এখানে আয়। রঘু তার দাদুর সঙ্গে হাতে মশাল নিয়ে ওখানে চলে আসে। মশালটা দেখে ওই উল্টো পাওয়ালা ডাইনি ওখান থেকে উধাও হয়ে যায়, আর নিতাই মৃত্যুর মুখে যেতে যেতে যে হোক করে বেঁচে যায়। যেটার ভয় ছিল সেটাই হলো তো? আমি জানতাম তুই এরকমটাই করবি। সে তো ধন্যবাদ জানা তোর গার্লফ্রেন্ডকে, যে কল কাট হওয়ার আগেই তোর চিৎকার শুনে নিয়েছিল আর তখনই আমাকে কল করলো, আর আমরা এখানে পৌঁছলাম। তাহলে আজ তো তোর জীবনের চ্যাপ্টার শেষ হয়ে গেছিল। আরে হ্যাঁ ভাই, এখন আমার মনে পড়েছে, যখন আমি প্রথমবার ওই ডাইনিকে দেখে চিৎকার করেছিলাম তখন আমার ফোন অনই ছিল। তোকে অনেক অনেক ধন্যবাদ ভাই। তোমাদের মতো বাচ্চারা জানি না এই বয়সে কেন এত ছেলে খেলা করতে থাকে। যখন তোমাকে বলা হয়েছে যে একটা উল্টো পাওয়ালা ডাইনি এই গ্রামে প্রত্যেক রাতে ঘুরে বেড়ায় আর যুবক ছেলেদের সন্ধানে থাকে, তখন তোমাদের মধ্যে সেটার ভয় থাকা উচিত। যাই হোক, এরকম বোকামি আর কখনো যেন না করো। এরপরে সবাই নিজের নিজের ঘরে চলে যায়। গ্রামের ঘরে এটাই সবাই মানে যে ডাইনির পা সব সময় উল্টো হয়, যাতে করে আপনি একটা ভিড়ের জায়গাতেও এটা চিনতে পারবেন কোথাও মানুষের ছদ্মবেশে আপনার মুখোমুখি কোনো ডাইনির সঙ্গে হয়নি তো। এক গ্রামে একজন ডাক্তার ছিল। সে খুবই ভালো চিকিৎসা করত। গ্রামের প্রত্যেকটা লোক চিকিৎসা করানোর জন্য শুধুমাত্র সেই ডাক্তারের কাছেই যেত। গ্রামেই তার ছোট একটা ক্লিনিক ছিল। একদিন ভজা নামের একটা ছেলে তার স্ত্রীকে খারাপ অবস্থায় তার ক্লিনিকে নিয়ে আসে। ওর স্ত্রীর অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে অনেক রক্ত বেয়ে গিয়েছিল, আর সে প্রায় মরবে মরবে করছিল। শুনুন ডাক্তারবাবু, আমার স্ত্রীকে বাঁচিয়ে নিন, অনেক রক্ত বয়ে যাচ্ছে ওর। কি হয়েছে ওর? এত রক্ত কেন বেরোচ্ছে? ডাক্তারবাবু, আমরা কিছু জিনিস কেনার জন্য মার্কেট যাচ্ছিলাম, তখনই পেছন থেকে একটা গাড়ি খুব দ্রুত গতিতে আসে আর আমাদের দুজনের সঙ্গে ধাক্কা খেয়ে যায়। আমার বেশি জোরে আঘাত লাগেনি, কিন্তু ওর অনেক রক্ত বেরিয়ে গেছে। সেই জন্য আমি তাড়াতাড়ি ওকে আপনার কাছে নিয়ে এলাম। আপনি কিছু করুন ডাক্তারবাবু, আপনি কিছু করুন প্লিজ। আরে আরে, তুমি একটু শান্ত হও আর কান্না বন্ধ করো, আমি দেখছি। ডাক্তারবাবু ভজা স্ত্রীর চিকিৎসা করা শুরু করে দিল। ভজা খুব বেশি ভয় পেয়ে গেছিল। ডাক্তারবাবু যে করে হোক রক্ত বের হওয়াটা থামিয়ে দিল
আর তাড়াতাড়ি ভজার কাছে এলো। দেখো ভজা, আমি রক্তটা তো থামিয়ে দিয়েছি, কিন্তু এর পুরো চিকিৎসা এখানে করা সম্ভব নয়। তোমাকে একে নিয়ে শহরে যেতে হবে আর বড় হাসপাতালে এর চিকিৎসা করাতে হবে। সাহেব, আমাদের কাছে এত বেশি টাকা নেই, আর যদি শহরে নিয়ে যেতে যেতে ওর কিছু হয়ে যায় তখন? বোঝার চেষ্টা করো, আমার কাছে অত বেশি যন্ত্রপাতি নেই যে আমি ওর চিকিৎসা করে দেব। আর যদি ওকে এখানেই রাখো তাহলে ওর হয়তো প্রাণ চলে যাওয়ারও ভয় রয়েছে। কিন্তু এত টাকা কোথা থেকে আনবো সাহেব? আমি খুব গরিব মানুষ। এই নাও, এই কিছু টাকা রাখো। যখন তোমার স্ত্রী সুস্থ হয়ে যাবে তখন পরে আমাকে ফেরত দিয়ে দিও। এবার যাও, তাড়াতাড়ি করো, ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ডাক্তারের দেওয়া টাকাগুলো নিয়ে ভজা নিজের স্ত্রীকে শহরে নিয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। কিন্তু গাড়িতে যেতে যেতে মাঝ রাস্তাতেই ওর মৃত্যু হয়ে যায়। ভজা ওখানেই নিজের স্ত্রীর কাছে জোরে জোরে কাঁদতে থাকলো। সেই রাতেই ডাক্তার যে নিজের ক্লিনিক বন্ধ করে ঘরে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখনই তাকে বাইরে থেকে কেউ আওয়াজ দিল, ডাক্তার বাবু। এত রাত্রে বাইরে থেকে আওয়াজ শুনতে পেয়ে ডাক্তার অবাক হয়ে যায়। সে বাইরে গিয়ে দেখল তো এক মুহূর্তের জন্য সে ভয় পেয়ে গেল। অন্ধকারে কেউ চেয়ারের ওপরে বসেছিল, তার চেহারা দেখা যাচ্ছিল না, কিন্তু শরীর দেখে তাকে একটা লোকের মতো মনে হচ্ছিল। ডাক্তার তাকে ডাক দিল, কে তুমি? ওই লোকটা কিছুই বলল না। ডাক্তার আরো ভয় পেয়ে গেল। ভয়ের কারণে সে 2 পা পেছনে চলে যায়। আমি জিজ্ঞেস করছি, কে ওখানে? কি চাই তোমার? যদি তুমি চুরি করার ধান্দায় এসে থাকো তাহলে চলে যাও এখান থেকে, না হলে আমি পুলিশকে ডেকে নেব। হঠাৎ সেই শান্তিটাকে ছিঁড়ে দিয়ে একটা আওয়াজ এলো, আমি চোর নয়, আমি ভজা। ভজা, এটা তুমি? আরে আমি তো ভয় পেয়ে গেছিলাম। কিন্তু তুমি এখানে কি করছো? তোমার স্ত্রী কেমন আছে? আমার স্ত্রী মরে গেছে সাহেব। আরে কিন্তু এটা কি করে হলো? তুমি তো ওকে শহরে নিয়ে গেছিলে, তাই না? ভজা হঠাৎ উঠে পড়ে আর কিছু না বলে ডাক্তারের কাছে চলে গেল। শহর অবধি পৌঁছতে পারেনি ও, মাঝ রাস্তাতেই নিজের দম শেষ করে ফেললো ওই বেচারি। আর এই সব তোমার কারণে হয়েছে। ভজা রেগে একেবারে পাগল হয়ে যাচ্ছিল, ওর মাথায় রক্ত চড়ে গেছিল। ভজা, তুমি একটু চুপ করে বসো, বসে কথা বলি। আর তুমি এইভাবে আমাকে দোষ দেওয়া বন্ধ করো, এতে আমার কোনো ভুল ছিল না। ডাক্তার, তোমার কারণে আমার স্ত্রী মরে গেছে। যদি তুমি এখানে ওর চিকিৎসা করে দিতে তাহলে ও আজকে বেঁচে থাকতো। একটা সাধারণ প্রাণ বাঁচাতে পারো না, তাহলে কি লাভ এখানে হাসপাতাল থাকার? এরকম কোনো ব্যাপার নয়, আমি তোমাকে বলেছিলাম যে এখানে সব উপকরণ নেই, আর সেগুলো ছাড়া। চুপ, একদম চুপ। তুমি আমার স্ত্রীকে মেরেছো, ওর হত্যা করেছো। তোমার মতো খুনিদের এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। ভজা টেবিলে পড়ে থাকা চাকু হাতে নিল আর ডাক্তারের পিঠে ঢুকিয়ে দিল। ডাক্তার জোরে চিৎকার করে উঠল। আমার স্ত্রীও এইভাবেই চিৎকার করছিল। আমি তোমাকে এবার তারই কাছে পাঠাচ্ছি, ওপরে গিয়ে ওর কাছে ক্ষমা চাইবে। যদি ও ক্ষমা করে দেয় তো ভালো, না হলে এইভাবেই নরকে পচতে থাকবে। ভজা আরেকবার ডাক্তারের পেটে আঘাত করল। ডাক্তার চিৎকার করতে করতে ছটপট করতে করতে মরে গেল। ভজা ওখানেই চাকু ফেলে দিয়ে ক্লিনিকের দরজা বন্ধ করে চলে গেল। ভজা ক্লান্ত হয়ে নিজের ঘরে এলো আর কাঁদতে লাগলো। বাইরে খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। হঠাৎ করে কেউ ভজার ঘরে এসে দরজা খটখট করে। ভজা ভয় পেয়ে গেল। এত রাতে কে এসেছে হবে? পুলিশ কোথাও জানতে পারেনি তো? না, পুলিশ কি করে জানতে পারবে? এখন তো রাত হয়ে গেছে। হঠাৎ আবার একবার কেউ ভজার দরজায় খটখট করতে লাগলো। ভজা এবার বাইরে গিয়ে দেখলো একটা লোক দাঁড়িয়ে ছিল। তার চেহারা ছাতির নিচে লুকোনো ছিল। কে তুমি ভাই? কে চাই তোমার? ভজা, তোমার নাম? আমারই নাম। আপনি কে? আমাকে আপনার স্ত্রী পাঠিয়েছে আপনার সাথে দেখা করার জন্য। এসব কি বাজে বকছো? আমার স্ত্রী মরে গেছে, ও তোমাকে কি করে পাঠাবে?
আপনি তো আমাকে আপনার স্ত্রীর কাছে ক্ষমা চাওয়ার জন্য পাঠিয়েছিলেন, তাই না? তাই আমি তার উত্তর নিয়ে এসেছি। ভজা ভয় পেয়ে গেল। ওই লোকটা ছাতা নিচে করলো আর ভেতরে আসতে লাগলো। ভজা দেখলো যে সে ডাক্তার ছিল, যে ওর ঘরে এসেছিল। তার পেটে সেই দুটো চাকুর চিহ্ন যেমনকে তেমনই ছিল। ডাক্তারবাবু, তুমি কি করে বেঁচে আছো? আমি তো নিজের হাতে তোমাকে মেরেছিলাম, তাহলে এইসব কি করে সম্ভব? আমার কোনো দোষ না থাকা সত্ত্বেও তুমি আমাকে মেরেছো। এবার আমি তার প্রতিশোধ নিতে এসেছি। ভজা ভয় পেয়ে ওখান থেকে পালাতে লাগলো। ডাক্তারও ওর পেছনে গেল। আমাকে ক্ষমা করে দাও, আমাকে যেতে দাও। আমার খুনিকে আমি ছাড়বো না। আর এমনিতেও উপরে গিয়ে আমি তোমার স্ত্রীর সাথে কথা বলেছি, তাকে তোমার কর্মের ব্যাপারে বলেছি, ওর কাছে ক্ষমাও চেয়েছি, কিন্তু সে আমাকে বলল যে ভজাকে তার ভুলের শাস্তি পেতেই হবে। আমি কিছুই করিনি, তুমি মিথ্যে বলছো, তুমি একটা ভূত। ডাক্তার ভজার দিকে এগোতে লাগলো, জোরে জোরে হাসতে লাগলো। ডাক্তার নিজের ছাতা খুললো, তো সেটা থেকে অনেকগুলো ইঞ্জেকশন নিচে পড়ে যায়, যেগুলো রক্তে লতপত করছিল। এক্ষুনি তোমার এই নোংরা আর খারাপ মাথার চিকিৎসা করছি আমি। তোমার স্ত্রী তোমার জন্য উপরে অপেক্ষা করছে, আর আমি তোমাকে তার কাছে নিয়ে যেতে এসেছি। না না, আমাকে ক্ষমা করে দাও। ডাক্তার নিচে পড়ে থাকা ইঞ্জেকশন থেকে একটা ইঞ্জেকশন তুলে নিল আর ভজার গলায় ঢুকিয়ে দিল। ডাক্তার পুরো রক্ত তার গলায় ছেড়ে দিল, আর ইঞ্জেকশন বাইরে বার করলো না। ভজা যন্ত্রণায় জোরে চিৎকার করলো আর নিচে পড়তে লাগলো। যেখানে ডাক্তার ইঞ্জেকশন গেঁথেছিল, ভজার সেই জায়গাটা নীল রঙের হয়ে গেছিল। এক একটা করে ডাক্তার সব ইঞ্জেকশন ভজার শরীরে গেঁথে দিল। ভজার পুরো শরীর আস্তে আস্তে নীল রঙের হয়ে গেল আর নিচে পড়ে থরথর কাঁপতে লাগলো। ভজাকে এইভাবে দেখে ডাক্তার খুব মজা পাচ্ছিল। এরপর ডাক্তার সেই চাকুটাই বের করলো যেটা দিয়ে ওর খুন হয়েছিল। পরে ওই চাকুটা ভজার পেটে ঢুকিয়ে দিল আর তার নাড়ি ভুঁড়ি বাইরে বের করে দিল। ভজা যন্ত্রণায় চিৎকার করতে লাগলো আর কিছুক্ষণের মধ্যেই ওর মৃত্যু হয়ে গেল। আজকের পর যদি কেউ কোনো কারণ ছাড়া ডাক্তারের উপরে হাত তোলে, তাহলে আমি তার চিকিৎসা ঠিক এইভাবেই করব। ভজা, চলো তোমার স্ত্রীর কাছে, সে তোমাকে দেখার জন্য ছটপট করছে। ডাক্তার ভজার দেহটাকে চাকালো আর ওখান থেকে বেরিয়ে পড়ল। সমীর, রোহন, অদিতি আর প্রিয়া একসাথে একটা ফিল্ম তৈরি করছিল। চারজন একসাথে একটা মিডিয়া কোম্পানিতে কাজ করছিল, আর চারজনের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল। আমাদের ডিরেক্টরের একটা নতুন লাভ স্টোরি দরকার। আরে ভাই, আজকালকার লাভ স্টোরিজ তো একদম কমন হয়ে গেছে। হ্যাঁ, কিছু ইউনিক আর আলাদা কাহিনী আনতে হবে, যা দেখে অডিয়েন্স মজা পাবে। আমি শুনেছি শহরের পুরনো বন্ধ পড়ে থাকা লাইব্রেরিতে অনেক বই রাখা রয়েছে, আর তার মধ্যে অনেকগুলো অজানা কাহিনী বন্ধ আছে। কিন্তু ওই লাইব্রেরি বহু বছর ধরে বন্ধ, ওখান অবধি আমরা পৌঁছবো কি করে? যদি আমরা ওখান থেকে ভালো কাহিনী পেয়ে যেতে পারি, তাহলে আমাদের কিছু না কিছু একটা উপায় নিশ্চয়ই বার করতে হবে। চারজন এক রাতে লুকিয়ে শহরের পুরনো লাইব্রেরিতে যাওয়ার প্ল্যান তৈরি করে। ওই লাইব্রেরি পুরনো কবরস্থানের পাশেই ছিল, যে কারণে ওই লাইব্রেরির ব্যাপারে অনেক রকমের গুজবও ছড়িয়েছিল। চারজন সেই রাতে সাহস জুটিয়ে লাইব্রেরি যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিল। ভাই, আমি শুনেছি ওই লাইব্রেরির পাশেই না একটা পুরনো কবরস্থান আছে, আর লোকেরা এটাও বলে যে ওই কবরস্থানের কাছাকাছি না অনেক লোকেরা আত্মাও দেখেছে। তুইও কি সব বইয়ের কথায় বিশ্বাস করতে লাগলি? আমাদের লাভ স্টোরি বানাতে হবে, হরর স্টোরি নয়। অদিতি একদম ঠিক বলেছে। আমরা চুপচাপ গিয়ে লাইব্রেরি থেকে কিছু ভালো বই নিয়ে আবার ফিরে চলে আসব।
কেউ কিছু জানতেও পারবে না। চারজন গাড়িতে বসে কথা বলছিল আর লাইব্রেরির দিকে এগিয়ে যাচ্ছিল। তখনই হঠাৎ কবরস্থানের কাছে ওদের গাড়িটা বন্ধ হয়ে যায়। আরে এই গাড়িটা বন্ধ কি করে হয়ে গেল? বন্ধ বা হলো আবার কোন জায়গায়? আমাদের সামনে পুরনো কবরস্থান। আরে তুই অযথা ভয় পাচ্ছিস। তোরা সবাই লাইব্রেরির দিকে এগিয়ে যা, আমি এখানে গাড়িটা সামলাই। ওকে গাইস, এটাই ঠিক হবে। সমীর ওই কবরস্থানের সামনে গাড়ির কাছে অপেক্ষা করে আর গাড়িটাকে ঠিক করার চেষ্টা করতে থাকে। অদিতি, প্রিয়া আর রোহন পায়ে হেঁটে লাইব্রেরির দিকে এগিয়ে যায়। লাইব্রেরির কাছে পৌঁছতেই ওখানে হঠাৎ করে ওই তিনজনের সামনে একটা পাগলের মতো দেখতে একটা লোক সামনে চলে আসে, যার বড় বড় দাড়ি আর লম্বা চুল ছিল, আর সে গায়ে ফাটা পুরনো কাপড় পরে রেখেছিল। তাকে দেখে এমন লাগছিল যেন সে অনেক বছর ধরে স্নান করেনি। কোথায় যাচ্ছ তোমরা সবাই? ওদিকে যেও না, ওখানে মৃত্যু আছে। ওই লোকটাকে দেখে তিনজনই ভয় পেয়ে যায়। পাগল লোকটা তিনজনের আশেপাশে অদ্ভুতভাবে লাফাতে আর ঘুরতে থাকে। কে তুমি? সরে যাও আমাদের রাস্তা থেকে। মৃত্যুর ছায়া রয়েছে, যে কেউ এখানে এসেছে ফেরত যেতে পারেনি। আমার আ- আ- আমার খুব ভয় লাগছে। তুমি চিন্তা করো না, আমি কিছু একটা করছি। রোহন ওখানে পড়ে থাকা একটা লাঠি দিয়ে ওই পাগল লোকটাকে মেরে তাড়ানোর চেষ্টা করতে থাকে। ওই লোকটা এই তিনজনকে দেখে পাগলের মতো হাসতে হাসতে ওখান থেকে চলে যায়। তোমাদের সবার সময় এসে গেছে। যদি নিজেদের প্রাণ বাঁচাতে চাও তাহলে এক্ষুনি চলে যাও এখান থেকে, না হলে সব কটা মরবে। ওই লোকটা এইভাবে কেন বলছিল? আরে ভাই, তুমিও না একটা পাগলের কথা বিশ্বাস করছো? ওর তো নিজেরই হুঁশ নেই। তাড়াতাড়ি চলো, যে কাজটা করতে এসেছিলাম সেটা করে নিই। তিনজনে লাইব্রেরির পেছনের জানলার কাঁচ ভেঙে দিয়ে লাইব্রেরির ভেতরে ঢুকে পড়ে। লাইব্রেরিতে অনেক রকমের পুরনো বই রাখা ছিল। তিনজন লাভ স্টোরির বই খুঁজতে শুরু করে। ওই লাইব্রেরিতে চারিদিকে অন্ধকার ছিল। তখনই হঠাৎ করে একটা বই অদিতির কাছে এসে পড়ে যায়। ওই বইটা একটা সাদা কাপড়ে জড়ানো ছিল আর তার উপরে অনেক রকমের সুতো বাঁধা ছিল। এটা আবার কি বই? আর এটাই কাপড়ে জড়িয়ে কেন রাখা আছে? অদিতি সব সুতো আর কাপড় সরিয়ে ওই বইটা বার করে দেয়। ওই বইয়ের ওপরে রাজকুমার আর বেশ্যার প্রেম কাহিনী লেখা রয়েছিল, আর ওই বইয়ের ওপরে কিছু অদ্ভুত চিত্রও তৈরি করা ছিল। অদিতি ওই বইটা দেখে নিজেকে আর থামাতে পারল না। তুমি ভালো কোনো বই পেলে? এই দেখ, এই বইয়ের টাইটেলটা কত বেশি ইউনিক লাগছে, আর তার উপরে এতে কত সুন্দর চিত্রকারিও করা রয়েছে। এই দেখ, ঠিক আছে, আমরা এটাকে না আমাদের ব্যাগে রেখে নিই, এটা আমরা পরে পড়ে নেব। এই বইটাকে আমি নিজের কাছে রেখে নিচ্ছি। অদিতি ওই বইটা নিজের ব্যাগেই রেখে দিল। হঠাৎ করে অদিতির মনে হলো যে ব্যাগের মধ্যে ওই বইটা নিজের থেকেই খুলে যাচ্ছে আর বন্ধ হয়ে যাচ্ছে। তখনই ও ওই বইটা নিজের ব্যাগ থেকে বাইরে বার করে দেয়, আর হঠাৎ একটা দ্রুত বাতাসের ঢেউ চলে আসে, যে কারণে ওই বইয়ের পাতাগুলো পাল্টাতে শুরু হয়। কি হচ্ছে এটা? এইসব কি হচ্ছে? এই বইয়ের পাতাগুলো নিজের থেকে কি করে পাল্টে যাচ্ছে? তখনই ওই বইয়ের পাতা পাল্টানো বন্ধ হয়ে যায়। ওই বইয়ের পাতা একটা জায়গায় এসে থেমে যায়। ওই পাতার ওপরে রাজকুমার আর তার পায়ের কাছে বসে থাকা একটা মেয়ের ছবি ছিল, যার কাপড় দেখে ও একটা বেশ্যা প্রতীত হচ্ছিল। অদিতি ওই পাতাটা পড়তে শুরু করে দেয়। রাজকুমার আর বেশ্যার প্রেম কাহিনী? ও, এরকম কাহিনী তো ধুম মাচিয়ে দেবে। যখনই অদিতি ওই পাতাটা পড়তে লাগলো, যেন ওর হুঁশি উড়ে গেল। ও ভয় পেয়ে ওই বইটা ছুঁড়ে ফেলে দিল। তখনই ও দেখল যে ওই বইতে থাকা বেশ্যার ছবি ওখান থেকে উধাও হয়ে গেছে, আর ওই মেয়েটা অদিতির সামনে এসে দাঁড়িয়ে পড়ে।
তুমি তো রাজকুমারের প্রেমিকা, তাই না? যার ছবি ওই বইয়ের মধ্যে ছিল। কিন্তু তুমি বাইরে কি করে এলে? ওই বেশ্যা নিজের ঘুঙুর বাজাতে বাজাতে অদিতির মাথাটাকে নিজের পা দিয়ে টিপে দিল। অদিতির মুখ থেকে আওয়াজ বেরোনো বন্ধ হয়ে যায়। অদিতি তার থেকে প্রাণের ভিক্ষে চাইল, কিন্তু ওই বেশ্যা অদিতির মাথাটাকে নিজের পা দিয়ে কুচলে দিল। আর অদিতির চোখ আর জিভ বাইরে চলে আসে। ওর নাক দিয়ে রক্ত বেরোতে শুরু হয়ে যায়, আর ওখানেই ওর মৃত্যু হয়ে যায়। ওই বেশ্যা নিজের চুল বাঁধতে বাঁধতে ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। আমাদের এখান থেকে বেরোনো দরকার। আমরা সব বই জমা করে নিয়েছি, এর থেকে অবশ্যই কিছু না কিছু ভালো পেয়ে যাব। রোহন আর প্রিয়া অদিতিকে খুঁজতে শুরু করে। প্রিয়ার নজর অদিতির ওপর পড়ে যায়। ওকে দেখে এমন মনে হচ্ছিল যেন ও ওখানে বসে কোনো বই পড়ছিল। আরে ইয়ার অদিতি, চল, আমাদের এখান থেকে বেরোতে হবে। তুই এখানে বসে বসে কেন বই পড়ছিস? অদিতির থেকে কোনো উত্তর না পাওয়ার কারণে প্রিয়া ওর কাছে চলে যায় আর ওর কাঁধের ওপরে হাত রেখে দেয়। অদিতির লাশ পাল্টে খেয়ে নিচে পড়ে যায়। প্রিয়া অদিতিকে দেখে ভয় পেয়ে যায় আর ও জোরে জোরে চিৎকার করতে লাগে। কি হলো, কেন চিৎকার করছো? অদিতি, অদিতি, অদিতি! রোহন অদিতির লাশ দেখে অবাক হয়ে পড়ে আর ও প্রিয়ার হাত ধরে ওখান থেকে দৌড়তে শুরু করে। তখনই ও ভুল করে নিজের পা সেই বইয়ের ওপরে রেখে ফেলে। অদিতির এই অবস্থা কে করেছে হবে? এটা দেখে এমন মনে হচ্ছে যেন এটা কোনো খারাপ শক্তির কাজ। আমাদের এখান থেকে এক্ষুনি বেরোতে হবে। তখনই সেই বইটা রোহন আর প্রিয়ার পায়ে আটকে যায় আর দুজনে নিচে পড়ে যায়। এই বইটা, এটা সেই বইটাই যেটা অদিতি নিজের কাছে রেখেছিল। রোহন আর প্রিয়া ওই বইটার দিকে দেখতে থাকে আর দেখতে দেখতে বইতে আঁকা বেশ্যার ছবি নিজের হাত বার করে দিয়ে রোহনের গলা ধরে ফেলে। দুজনে এটা দেখে খুব ভয় পেয়ে যায়। অদিতি রোহনের গলা ছাড়ানোর চেষ্টা করে, তখনই ওখান থেকে ওই বেশ্যার ছবিটা উধাও হয়ে যায়। তুমি ঠিক আছো তো? এসব কি হচ্ছে? এটা নিশ্চয়ই কোনো অভিশপ্ত বই। এই মহিলাটার ছবি হঠাৎ উধাও কি করে হয়ে গেল? এই বইটাই অদিতির প্রাণ নিয়েছে হয়তো, আই এম শিওর। তখনই প্রিয়া আর রোহনের ওপরে গাড়ির হেডলাইটের আলো পড়ে যায়। বাইরে সমীর গাড়ি নিয়ে এসে গেছিল। সিমরন আর রোহনকে বাইরে ডাকছিল। আরে ভাই, তোমরা সবাই বাইরে চলে এসো, গাড়ি ঠিক হয়ে গেছে, চলো এবার আমাদের যেতে হবে। প্রিয়া আর রোহন ওই বইটাকে ওখানে ছেড়ে গাড়ির দিকে দৌড়ে যায়। ওরা দুজন যখনই লাইব্রেরি থেকে বাইরে যাওয়ার চেষ্টা করে, ওখানে সেই বেশ্যাটা চলে আসে আর নিজের ঘুঙুর বাজাতে শুরু করে দেয়। দুজনে এটা দেখে খুব ভয় পেয়ে যায়। কে তুমি, আর আমাদের কেন মারছো? আমরা তো তোমাকে ঠিক করে চিনিও না। আমাদের ছেড়ে দাও, আমাদের যেতে দাও, আমাদের ছেড়ে দাও। তখনই সেই বেশ্যা প্রিয়া আর রোহনের গলা টিপতে লেগে যায় আর দুজনকে হাওয়াতে চাকিয়ে কাঁচের জানলায় ছুঁড়ে ফেলে দেয়। দেখতেই দেখতে ওদের দুজনের মৃত্যু হয়ে যায়। লাইব্রেরির বাইরে থেকে সমীর এই সব কিছু দেখছিল। সমীর নিজের হাতে একটা তাবিজ নিয়ে লাইব্রেরির ভেতরে ঢুকে পড়ে। তুমি আমার কিছু ক্ষতি করতে পারবে না, আমি জানতাম এই বইটা খুনি বই, সেই জন্য আমি নিজের বন্ধুদের বই আনতে পাঠিয়েছিলাম। বেশ্যা সমীরকে স্পর্শ করতে পারে না। সমীর বইয়ের ওপরে তাবিজ মেঁধে দিল আর ওই বইটাকে নিজের সঙ্গে গাড়িতে রেখে দিয়ে নিয়ে যেতে লাগলো। বেচারা আমার বন্ধুগুলো এটা জানতো না যে এই সব আসলে আমার ষড়যন্ত্র। এবার আমার বাবা প্রফেসর মন্তোষ পান্ডের রিসার্চ পুরো হয়ে যাবে। এই খুনি বইয়ের রহস্য এবার গোটা পৃথিবী জানতে পেরে যাবে আর বাবা বেশ্যাকে নিজের কবজায় করে নেবে। তখনই সমীর দেখতে পেল রোডের মধ্যিখানে ওই বেশ্যা দাঁড়িয়ে আছে। ও নিজের গাড়ি স্টিয়ারিং ঘুরিয়ে দিল আর ওর গাড়ি সোজা কবরস্থানের দেওয়ালে গিয়ে ধাক্কা খেয়ে গেল। সমীরের ওখানে মৃত্যু হয়ে যায় আর ওই বইটা ওই কবরস্থানের কাছে একটা কবরে গিয়ে পড়ে যায় আর ওখানেই সমাধি হয়ে যায়।
দাদু, ও দাদু, আমাকে ওই গল্পটা শোনাও না, যেটা ওই গ্রামের ডাইনির গল্প। আরে বাচ্চারা, এখন রাত হয়ে গেছে। এত ছোট বাচ্চাদের রাতে ভূত প্রেতের গল্প শোনা উচিত নয়। দাদু, এখন আমরা বড় হয়ে গেছি, প্লিজ আমাদের ওই গল্পটা শোনাও না। আচ্ছা ঠিক আছে বাচ্চারা, যখন তোমরা এত বেশি জিদ করছো তাহলে শুনিয়ে দিচ্ছি। এই গল্পটা আজ থেকে অনেক বছর আগের পুরনো। সময় ছিল 1999, যখন গ্রামে দশেরার পর্ব চলছিল। সব লোকেরা মেলা দেখতে যাচ্ছিল, আর তখনই কিছু লোক মিলে সড়কের ওপর একটা লম্বা শাড়ি পরে থাকতে দেখি। ওই শাড়িটা দেখে কারোর কিছু ঠিক লাগলো না। সবারই ওই শাড়িটাকে ডিঙিয়ে রাস্তা ক্রস করার ইচ্ছে হলো, কিন্তু একটা বেয়াড়া ছেলে মোটেই মানল না, আরও ওই শাড়িটাকে ডিঙিয়ে দিল। সড়কের পাশ দিয়ে পেরোনোর পর সবাই বাঁশবাগানের কাছ থেকে একটা আওয়াজ শুনতে পেল, যেটা জলের পড়ার আওয়াজ ছিল। একদম মনে হলো যেন কেউ স্নান করছে। সবাই যখন ওইদিকে টর্চ মারল, তখন তারা একটা মহিলাকে স্নান করতে দেখল, কিন্তু পরের মুহূর্তেই সবার টর্চ একসাথে ফিউজ হয়ে গেল, আর আবার অন্ধকার ছেয়ে গেল। সবাই বুঝতে পেরে গেল, সে যাই হোক না কেন, এটা কোনো পেতনি বা ডাইনি হবে। সবার সন্দেহ একদম এটাই ছিল। সবাই সেই রাতে তাড়াতাড়ি ওখান থেকে বেরোলো। পরের সকালে গ্রামে একটা খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল যে একটা ডাইনি এই গ্রামটাকে অভিশপ্ত করে দিয়েছে, আর ওই ছেলেটা যে গত রাতে ওই শাড়িটা ডিঙিয়েছিল, সে সেই রাতেই নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে নিয়েছে। এই সব খবরগুলো গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ল, আর গ্রামের সবাই ওই ডাইনির মারাত্মক কথা আলোচনা করতে লাগলো। প্রায় দশেরা, দীপাবলির মতো অনুষ্ঠানে গ্রামে গঞ্জে ডাইনি পেতনি ঘুরে বেড়াতে থাকে। এটা একটা সাধারণ ব্যাপার ছিল, তাই সবাই ভাবলো যখনই দশেরা কাটবে সব কিছু শান্ত হয়ে যাবে। কিন্তু এরকম হলো না, বরং ওই ডাইনির গড়া সর্বনাশ তার জন্ম নিয়ে ফেলেছিল। দশেরার 10 দিন পেরোনোর পরেই গ্রামে হঠাৎ তুফান এসে গেল। সমস্ত গৃহপালিত পশু মরতে লাগলো। কেউ মাঝরাতে ওদেরকে মেরে ওদের পুরো রক্ত চুষে নিত। বাচ্চারা অবধি জ্যান্ত জন্মাচ্ছিল না। গর্ভবতী মহিলাদের বাচ্চা তাদের গর্ভেই মরে যেত। সবার এটাই ধারণা ছিল যে এই সবের কারণ ওই ডাইনিটাই, যে নিজের অভিশাপ দিয়ে পুরো গ্রামকে বরবাদ করে দিয়েছে। গ্রামে এখন কৃষিকাজও অসম্ভব হয়ে গেছিল। জমিতে মাটি অনুর্বর হয়ে গেছিল, সব ফসল শুকিয়ে গেছিল, আর এই কারণে অনেক কৃষকরা আত্মহত্যা করে নিয়েছিল। কিন্তু দাদু, এই ডাইনি লোকেদেরকে এইভাবে কেন মারছিল? ও কি কোনো প্রতিশোধ নিতে এসেছিল? না, ও কোনো প্রতিশোধের উদ্দেশ্যে আসেনি। ওই গ্রামটাকে নিজের অধীনে করতে চেয়েছিল, কারণ ও আমাদের গ্রামটাকে নিজের আড্ডা করতে চেয়েছিল। যে পরামর্শটা ওকে এক তান্ত্রিক দিয়েছিল। কিছু বছর আগে গ্রামবাসীরা ওই তান্ত্রিকের এই জঘন্য কাজের জন্য পিটিয়ে পিটিয়ে তাকে গ্রাম থেকে বার করে দিয়েছিল। আর তারই পরামর্শ শুনে ওই ডাইনিটা আমাদের গ্রামকে লক্ষ্য করেছিল। তাহলে দাদু, এর পরে কি হলো? ওই ডাইনিটা সবাইকে মেরে দিয়েছিল? না খোকা, সবাইকে মারাটা সম্ভব ছিল না, কিন্তু যে নিয়ম বিধিকে মানে না
সে ওই ডাইনির জালে খুব সহজেই ফেসে যেত। নিয়ম? কেমন নিয়ম দাদু? যেমন সূর্য ডোবার পরে ঘরের দরজা জানালা বন্ধ করে নেওয়া, কারোর দরজা খটখটানোর পর দরজা না খোলা। কিন্তু এ থেকে ডাইনি শান্ত হয়ে বসেনি, বরং ও অন্য আরেকটা উপায় বার করলো। এখন তো বিয়ে অনুষ্ঠানও গ্রামে করা সম্ভব ছিল না, না হলে ডাইনির কাছে একটা বিরাট সুযোগ থাকতো নিজের শিকারকে ফাঁসানোর। ও গ্রামের সব লোকেদেরকে নিজের বশে করতে শুরু করে দিল, আর তা থেকে অন্যদের ক্ষতি করা শুরু করে দিল। আস্তে আস্তে ওই ডাইনির আতঙ্ক বেড়ে যেতে লাগলো। দাদু, তাহলে গ্রামবাসীরা ওই ডাইনির হাত থেকে মুক্তি কি করে পেল? গ্রামবাসীরা ওই ডাইনির আতঙ্কে ঘাবড়ে গেছিল। এরই মাঝে সবার মুখেই খবর শোনা গেল এই কাজ ওই তান্ত্রিকেরই, যাকে 3 বছর আগে গ্রাম থেকে ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছিল। গ্রামবাসীরা রেগে গিয়ে লাল হয়ে ওই তান্ত্রিকের ঠিকানা খুঁজলো, আর তারপর তাকে প্রাণে মেরে দেওয়ার ভয় দেখিয়ে বলল, শুনবে তান্ত্রিক, ওই ডাইনিকে যে করে হোক গ্রাম থেকে বার কর। আমরা জানি তুই ওই ডাইনিকে আমাদের পেছনে লাগিয়েছিস। যদি তুই এরকমটা না করিস তাহলে তোকে আমরা এমন ভয়ঙ্কর মৃত্যু দেব যে তুই তন্ত্রবিদ্যাও ভুলে যাবি। গ্রামবাসীরা ওই তান্ত্রিকের কাছ থেকে তার কবচটা কেড়ে নেয়, যার মাধ্যমে সে বেঁচে ছিল। যদি কিছুদিনের মধ্যে ওর কবচটা না পায় তাহলে ও নিজের সব শক্তি হারিয়ে ফেলবে, যে জন্য তার এত বছরের তপস্যা মাটি হয়ে যাবে। তান্ত্রিককে বাধ্য হয়ে গ্রামে আসতেই হলো। সে বছরের শেষ রাতে সাধনা শুরু করলো। সাধনাতে আমি আর আমার সাথে আরো 2জন সাথী বসেছিল। তান্ত্রিক এবার মন্ত্র জপ করতে শুরু করলো। ওই ডাইনি কিছুক্ষণের মধ্যে সামনে এসে হাজির হলো। সে খুবই ভয়ঙ্কর চেহারা নিয়ে এসেছিল। ওকে দেখে আমরা সবাই ভেতর থেকে কেঁপে উঠলাম, কিন্তু পালাতেও পারতাম না। যদি পালাতাম তাহলে আমাদের প্রাণ ত্যাগ করতে হতো। এবার তোকে এই গ্রামটা ছেড়ে দেওয়া উচিত। আমার উদ্দেশ্য পুরো হয়ে গেছে। উদ্দেশ্য তো তোর পুরো হয়ে গেছে, আমার নয়। আমি এখানে তোর উদ্দেশ্যের জন্য এসেছিলাম, কিন্তু যাব নিজের উদ্দেশ্য পুরো করে। ওই ডাইনি গ্রাম ছেড়ে যাওয়ার জন্য মানল না। তারপর নিজের সব থেকে শক্তিশালী যজ্ঞ শুরু করে দিল। আর অনেক ঘন্টা এই সাধনা চলার পর শেষমেশ ওই ডাইনি দুর্বল হয়ে গেল। আর তারপর তান্ত্রিক ওকে সামনের বট গাছের সঙ্গে বেঁধে দিল। মুক্ত হওয়ার জন্য তান্ত্রিক ওকে গ্রাম ছেড়ে যাওয়ার শর্ত রেখে দিল। দেখ, যদি তুই চাস যে তুই আজীবন এই গাছে বাঁধা হয়ে থাকবি তাহলে এখনো তোর জিদ তাকে ছাড়িস না। আর যদি তুই এই গ্রামটাকে ছাড়ার কথা দিস তাহলে আমি তোকে মুক্ত করে দেব। ঠিক আছে তান্ত্রিক, আমি এই গ্রাম ছেড়ে দেব, কিন্তু আমারও একটা শর্ত আছে যে এখানে উপস্থিত কোনো লোক আজকের ঘটনার উল্লেখ কখনো কারোর কাছে করবে না। তা না হলে আমি তার সামনে চলে আসব আর তাকে মেরে ফেলবো। এটা বলা মাত্রই ওই ডাইনি অজ্ঞান হয়ে যায়, আর তান্ত্রিক ওকে গাছ থেকে মুক্ত করে দেয়, আর গ্রাম আবার আগের মতো হয়ে যায়। আরে দাদু, তুমি তো বললে যে ওই ডাইনি সবার কাছে এটা দাবি রেখেছিল যে কেউ ওই রাতের ঘটনার উল্লেখ কারো সাথে করবে না, না হলে ও সামনে এসে যাবে। তুমি তো আমাদেরকে এই সব কিছু বলে দিলে। হে রাম, হে আমি কি করে ফেললাম? বুড়ো বয়সে স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে যে নিজের মৃত্যুকে ডাক দিয়ে ফেললাম। তখনই ঘরের লাইট চলে গেল, আর হালকা আলোয় ওই 3 জন সামনে
একটা বড় মহিলার ছায়া দেখতে পেল। আর তখনই দাদুর গম্ভীরভাবে ছাতির যন্ত্রণা শুরু হলো। আর দাদুর গল্প আর তার জীবনের সময় এখানেই সমাপ্ত হয়ে গেল। রাত প্রায় 1টা বাজে। গ্রামের বাইরে একটা পুরনো গুহা থেকে মন্ত্র উচ্চারণের আওয়াজ আসে। ওম ত্রম্বকম আর এক আজমাহি তান্ত্রিক সুগন্ধিত পুষ্টি অগ্নি প্রজ্বলিত বর্ধনম। করে। ওম ত্রম্বকম তান্ত্রিক আজমাহি না থেমে সুগন্ধিত মন্ত্র পড়ে পুষ্টি যাচ্ছিল। বর্ধনম। ওম ত্রম্বকম আজমাহি সুগন্ধিত পুষ্টি বর্ধনম। ওম ত্রম্বকম আজমাহি সুগন্ধিত পুষ্টি বর্ধনম। এই ডাইনি, আমি জানি তুই এখানেই কোথাও আছিস। আমি তোর এখানে উপস্থিতি অনুভব করতে পারছি। লুকোনোর কোনো লাভ হবে না। আমার সামনে আয়, না হলে তোর সাথে ভালো হবে না। নে, এসে গেছি আমি। চলে যা এখান থেকে। চুপচাপ এখানে বসে পড়। আমি বসবো না, তোর যা করার করে নে। হ্যাঁ, বসেছে তো নাকি? ওম ত্রম্বকম আজমাহি সুগন্ধিত পুষ্টি বর্ধনম। ওম ত্রম্বকম আজমাহি সুগন্ধিত পুষ্টি বর্ধনম। এই মন্ত্র জপ বন্ধ কর, বন্ধ কর তান্ত্রিক, এই মন্ত্র জপ বন্ধ কর। তুই এই গ্রামবাসীদের কেন বিরক্ত করছিস? ছেড়ে দে এই গ্রামটাকে। তান্ত্রিক, তুই আমার আর গ্রামবাসীদের মাঝে আসিস না, না হলে তুইও মারা পড়বি। ওম ত্রম্বকম আজমাহি সুগন্ধিত পুষ্টি বর্ধনম। ওম ত্রম্বকম আজমাহি সুগন্ধিত পুষ্টি বর্ধনম। বন্ধ কর, বন্ধ কর। ডাইনি নিজের শক্তি দিয়ে তান্ত্রিককে এখানে ওখানে ছুঁড়ে ফেলছিল। তান্ত্রিক মন্ত্রের জপ আরো জোরে জোরে করতে লাগলো। ডাইনি নিজের হাত পা ছুঁড়তে লাগলো আর সিঁদুরটা হাওয়ায় উড়াতে লাগলো। মহাকালীর আদেশে আমি তোকে বশে করছি। এটা তুই ভালো করলি না তান্ত্রিক। এখন থেকে তুই আমার বশে থাকবি। আমি এই গ্রামকে অভিশাপ দিচ্ছি, আমি ফিরে আসব কোন এসেছে, আর এই গ্রামটাকে বরবাদ করে দেব। কেউ বাঁচতে পারবে না, একজনও বাঁচবে না। কিছুদিন পর গ্রামবাসীরা ডাইনিকে ভুলে যায় আর তার অভিশাপটাকেও। জয় নামের এক যুবক নিজের পড়াশুনো পুরো করে 6 বছর পর নিজের গ্রামে ফিরে আসছিল। পরিবারের সবাই খুব আনন্দে ছিল। আরে ভাই, তাড়াতাড়ি চলো, ট্রেন এসে গেছে হবে। চলো চলো, আমি তো কখন থেকে তৈরি হয়ে বসে আছি। কিন্তু যখন ওরা স্টেশনে পৌঁছলো তখন জয়ের সঙ্গে একটা মেয়ে ছিল। বাবা, এ আমার স্ত্রী রাখি। তুই 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 বিয়ে কবে করলি? 3 মাস হয়ে গেছে। সবকিছু খুব তাড়াতাড়ি হয়ে গেছে বাবা। ভাবলাম তোমাদের দুজনকে সামনে থেকে বলবো। আমি জানি তুমি খুব রেগে যাবে, কিন্তু আমার কথা শুনে সিদ্ধান্ত নিও। কথা আলোচনা পরে করবে। বাহ, কি দারুণ বৌমা। এখন বাড়ি চলো, সব কথাবার্তা বাড়ি গিয়ে করে নিও। চলো। জয়ের বাবা খুশি ছিল না, কিন্তু মা খুশি ছিল। মা, আমি জানি আমি ঠিক করিনি কিছু না বলে বিয়ে করে, কিন্তু একবার বাবা আমার কথা শুনে নিলে তাহলে সে আমার সিচুয়েশনটা বুঝে যাবে। কথাটা সেটা নয় জয়, তোর বাবা অন্য কোনো কারণে চিন্তা করছে, সেই পুরনো চিন্তা। কোন পুরনোর কথা বলছো মা? সেই ডাইনির অভিশাপ, যে সে আবার ফিরে আসবে। কোন এসে যে এরকম কিছু হবে না বাবা। ওই ঠগবাজ বাবা
গ্রামবাসীদের থেকে টাকা আদায় করার জন্য মিথ্যে কথা বলেছিল। নিজের গ্রাম থেকে কত ছেলেরা শহরে গিয়ে বিয়ে করে নিল, কারোর কিচ্ছু হয়নি, সবাই খুশি আছে। তুমি চিন্তা করো না, এরকম কিছুই হবে না। এরকম কিছু না হোক সেটাই ভালো হবে খোকা। ওরা সবাই বউকে নিয়ে গ্রামে পৌঁছলো। বউ ঘোমটা দিয়ে রেখেছিল। জয়ের বাবা এখনো খুব চিন্তায় দেখাচ্ছিল। তখনই জয়ের বাবার ফোনে একটা কল চলে এলো। কি? কবে? কি করে হলো? কি হয়েছে বাবা? যেটা হওয়ার কথা নয়, যে তান্ত্রিক ডাইনিকে বশে করে নিয়েছিল সে মরে গেছে। কি? জয়ের মা নিজের ঘর থেকে একটা সোনার হার নিয়ে বাইরে চলে আসে। এটা আমি তোর জন্য বানিয়ে রেখেছিলাম আজকের দিনটার জন্য। বৌমা, আজ তোর প্রথম দিন না? জয়ের মা বৌমার হাতে ওই হারটা দিল, আর যখনই তার ঘোমটা খুলে দেখল তখন সে ভয়ে চিৎকার করে ওঠে। হ্যাঁ, আমি এসে গেছি। কোণে ডাইনি হয়ে গেছিল, আর ডাইনি জোরে জোরে হাসছিল। আর জয়ের মা ডাইনিকে দেখে রুমের বাইরে পালানোর চেষ্টা করতে লাগলো। তখনই দরজা বন্ধ হয়ে যায়। আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। এত বছর পর আবার স্বাধীন হয়েছি আমি। ডাইনি মায়ের চুল ধরে এদিকে ওদিকে পটকাতে শুরু করলো। শাড়ির আঁচল তার গলায় ফাঁসি হয়ে তাকে মারতে লাগলো। তখনই বাবা দরজা খটখট করলো। ডাইনি মাকে পাখার সাথে ঝুলিয়ে দিল। আরে শুনছো, দরজা খোলো। চিৎকারের আওয়াজ শুনে বাবা জোরে দরজায় ধাক্কা দিতে লাগলো। আর সামনের দৃশ্যটা দেখে সে অবাক হয়ে রয়ে যায়। পাখার নিচে জয়ের মায়ের লাশ ঝুলছিল। আরে কি হয়ে গেল? ডাইনি রুমের একটা কোণে বসেছিল। আর কোনো লাভ নেই, ও মারা গেছে। বাবা এখানে ওখানে পালাতে লাগলো। জয়ের নাম হেঁকে হেঁকে ওর বাবাও তার পেছনে দৌড়লো। জয়, জয়! দৌড়তে দৌড়তে বাবা নিচে পড়ে যায়। ডাইনি বাবার উপরে এসে বসে যায় আর নিজের নখ দিয়ে বাবার ছাতি ফাল করে দেয়। বাবা খুব জোরে চিৎকার করে ওঠে। তখনই জয় ঘরের ভেতরে চলে আসে। অদ্ভুত তো, এখানে তো কেউই নেই। বৌমা এলো, সবাই ছেলেকে ভুলে গেল। জয় রুমে চলে যায়। ডাইনি নিজের পিঠের দিকে দাঁড়িয়েছিল। জয় পেছন থেকে ডাইনিকে গলা জড়িয়ে ধরে। রাখি, কেমন লাগলো আমাদের ঘর আর আমার মা বাবা, বলো? জয় আয়নায় যখন দেখে তো ও ডাইনিকে দেখতে পায়। জয় ভয়ে এদিকে ওদিকে দেখতে শুরু করে। ও ওর মা আর বাবার মৃতদেহ দেখতে পায়। তখনই ডাইনি নিজের হাতে জয়ের গলা কেটে দেয়। কোণে ডাইনি গ্রামের প্রত্যেকটা ঘরে গিয়ে লোকেদেরকে মেরে ফেলল। সব গ্রামবাসীরা মারা পড়ল। গ্রাম বরবাদ হয়ে গেল। আমি বলেছিলাম আমি ফিরে আসবো কোণে সেজে।
এখন কেউ আমাকে বার করে দেখাও এই গ্রাম থেকে।